বেসিক ইংলিশ গ্রামার শিখতে গেলে যে বিষয়টা আমাদের খুবই জানা দরকার সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচের আমাদের ডেফিনেশন জানতে হবে, টাইপস জানতে হবে, পজিশন, মানে পার্টস অফ স্পিচের পজিশন মানে কোন ওয়ার্ডটা কোথায় বসে সেন্টেন্সে, আইডেন্টিফিকেশন কিভাবে চিনব কোনটা কোন পার্টস অফ স্পিচ, এবং এক্সেপশনাল। এই বিষয়গুলি আমাদের আজকের আলোচনার বিষয়, আমরা ইনশাল্লাহ আলোচনা করব। এইগুলি যখন আমরা ভালোভাবে চিনবো, জানবো, বুঝবো, তখন কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি এইগুলি একটা সেন্টেন্সে সুন্দরভাবে ব্যবহার করতে পারবো, ইউজ করতে পারবো। এর ফলে কি হবে, সেন্টেন্সটা বেশি কারেক্ট হবে এবং অনেক অনেক বেশি স্ট্রং হবে, মিনিংফুল হবে। তো এই কারণে আসলে পার্টস অফ স্পিচ শেখা। আর একটা কারণ হলো আমরা জানি যে আমি আগেও বলেছি অলরেডি যে গ্রামার বিষয় না, বিষয় হচ্ছে আমরা যখন ইংলিশটা অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইএসএল, ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে যাব, তখন আমাদের দুইটা জিনিসের খুব বেশি গুরুত্ব দিতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে টেন্স, আর নাম্বার টু হচ্ছে ভোকাবুলারি। আর ভোকাবুলারি ভালো করে মনে রাখার জন্য যাতে আমরা ইউজ টু হয়ে যেতে পারি, যে কোনো ওয়ার্ড দেখা মাত্র সেটার মিনিং বুঝতে পারি, কনটেক্সটটা বুঝতে পারি, সেই জন্য আমাদেরকে পার্টস অফ স্পিচ ভালো করে জানতে হবে। তাহলে আমরা ভোকাবুলারিতে স্কিলফুল হতে পারবো। তো আমরা এগুলি দেখবো আস্তে আস্তে আজকে ইনশাল্লাহ। আশা করি আপনারা সবাই থাকবেন আমার সাথে। তো পার্টস অফ স্পিচটা কি? এভরি ওয়ার্ড অফ সেন্টেন্স ইজ কল্ড পার্টস অফ স্পিচ। প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডকেই পার্টস অফ স্পিচ বলে। সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দ। হ্যাঁ, পার্টস অফ স্পিচ আর 8 কাইন্ডস অর টাইপস অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন। আমরা সবাই জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার। এই নামগুলো এখানে দেওয়া আছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। 8টা। এগুলো খুবই সিম্পল, আপনারা সবাই জানেন এইটুক পর্যন্ত। কিন্তু এর পরবর্তীতে এখানে অনেক পেজ আছে, আস্তে আস্তে 45 পেজ, একটু সময় লাগবে। তো আমরা একটু দ্রুত আগাবো আজকে। এক্সাম্পল: মিস্টার হাসান ইজ এ গুড হেডমাস্টার হু লিভস ইন লালমনিরহাট অ্যান্ড টিচেস দ্য স্টুডেন্ট ইংলিশ ভেরি কুইকলি। লাস্ট ইয়ার হি ডাইড। এই এই যে একটা মানে দুইটা সেন্টেন্স আমি পড়লাম। এর মধ্যে আমরা দেখতেছি মিস্টার হাসান হচ্ছে নাউন আর হি হলো প্রোনাউন। এই যে পরের সেন্টেন্সে আমরা কিন্তু হি ইউজ করেছি। হ্যাঁ, এই যে হি ডাইড। গুড হলো অ্যাডজেক্টিভ, টিসেস হলো ভার্ব, কুইকলি অ্যাডভার্ব, ইন প্রিপোজিশন, অ্যান্ড কনজাংশন, এলাস ইন্টারজেকশন। এই যে দুইটা সেন্টেন্সের মাধ্যমে আমরা সমস্ত পার্টস অফ স্পিচ ফাইন্ড আউট করে ফেললাম খুব সহজেই। এটা আপনারা এইটাও পারবেন। এই যে এই পাশে আর একটা এক্সাম্পল আছে এবং নিচে আপনারা ভিডিওতে দেখতে পারবেন পরে, মানে যেহেতু অনেক পেজ, এগুলি সবগুলি না বলি। হ্যাঁ, এইভাবে এই পাশে আর একটা সেন্টেন্স: সাইদ ইজ ভেরি ইল বাট হি গোজ টু স্কুল ওয়ার্ক ডেইলি। এই যে আমরা ফাইন্ড আউট করতে পারতেছি সাইদ যেহেতু নাম, নাউন, ইজ হলো ভার্ব, ভেরি অ্যাডভার্ব, ইল অ্যাডজেক্টিভ, বাট কনজাংশন, হি প্রোনাউন, টু প্রিপোজিশন। তো এগুলি আসলে কোনটা কোন পার্টস অফ স্পিচ, এইটা কোনটা কোন পার্টস অফ স্পিচ এইটা আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ, চিনতে পারবো, পজিশনও বুঝতে পারবো। জাস্ট এখানে 4টা এক্সাম্পল দিলাম এমনি বোঝার জন্য যে আসলে কি আজকের উদ্দেশ্য, আমরা কি শিখতে যাচ্ছি, কি জানতে চাচ্ছি, এইটুকু। এখন আমি যেহেতু বললাম পার্টস অফ স্পিচ আর অফ 8 কাইন্ডস, এই নাউনটা আমি একটু দেখব এখন। নাউন হচ্ছে 2 প্রকার: কনক্রিট নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই যে নাউন 2 প্রকার, কনক্রিট আবার অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট নাউন আবার 4 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্রকার ভেদ নাই, একাই একটা। তাহলে এই কনক্রিট যেহেতু 4 প্রকার আর অ্যাবস্ট্রাক্ট এই হলো 4 আর 1 5 প্রকার টোটাল নাউন। তো এই 5 প্রকার নাউন নিয়ে আমাদের একটু আলোচনা থাকবে যে 5 প্রকার নাউনটা কিভাবে আমরা চিনব বা কোনটা কোন নাউন কিভাবে বুঝবো। এখানে আমরা দেখতে পাচ্ছি নাউন, প্রপার নাউন। প্রপার নাউনটা কি? প্রপার নাউনটা হলো যে এনি পার্সন অথবা এনি থিং অর এনি প্লেস
পার্সন আলী অথবা নুসাইবা, থিং মানে কোনো বিষয় বা বস্তু, যমুনা, পদ্মা, প্লেস হলো ঢাকা, লালমনিরহাট। এই হলো প্রপার নাউন, মানে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, তিনটা। ব্যক্তি, পার্সন, থিং, বস্তু, প্লেস, স্থান। সো এই হলো প্রপার নাউন চেনার উপায়। আর প্রপার নাউন আপনারা খেয়াল করবেন যে প্রপার নাউনে সবসময় ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে, বড় হাতের হবে। নেক্সট, প্রপার নাউনের পর কমন নাউন। কমন নাউন হচ্ছে জেনারেল বা কমন নেম অফ পার্টিকুলার বা ইন্ডিভিজুয়াল, মানে স্বতন্ত্রভাবে জেনারেল, স্বাভাবিকভাবে একদম জেনারেল যে এই নামগুলি প্রকাশ করতেছে সেগুলার যে জেনারেলগুলি। যেমন আমি আলী বললাম, আলীকে, আলী হচ্ছে ম্যান। আমি বললাম দুটা মেয়ের নাম ফারজানা অ্যান্ড নুসাইবা, সো তারা কারা? উইমেন, হ্যাঁ, মহিলা, নারী। স্টুডেন্ট কারা? কামাল, জামাল, নাদিয়া। অর্থাৎ এইগুলি হচ্ছে কি, এই পাশের নামগুলি হচ্ছে প্রপার নাউন, কিন্তু এই সব প্রপার মিলে তারা কারা? তারা স্টুডেন্ট, তখন এটা কমন নাউন। আলী আর ফারজানা হচ্ছে টিচার, হ্যাঁ, কমন নাউন। নুসাইবা হচ্ছে গার্ল, নুসাইবা প্রপার নাউন কিন্তু গার্ল, এই অনেকগুলি গার্লের সমষ্টি কি, অনেকগুলি মেয়েদেরকে আমরা একসাথে কি বলতেছি? গার্ল, মেয়েদের বলতেছি গার্ল। তারপরে সিটি, ঢাকা, লালমনিরহাট, এগুলি এই সিটিটা, সো এখানে কমন নাউন। যমুনা, পদ্মা, এগুলি রিভার, কমন নাউন। প্লেয়ার, অনেকগুলি খেলোয়াড় মিলে প্লেয়ার। এই যে আলী, সাইদ, এখানে প্লেয়ার। হাসান, সাদিয়া, এরা কারা? এরা একজন পুরুষ, একজন মহিলা, এরা হচ্ছে রবার্টস, ডাকাত। হ্যাঁ, শিপ, শিপের আলাদা কোনো নাম নাই, ভেড়ার কোনো আলাদা নাম নেই। কি, চাবি, এগুলি কিন্তু কমন নাউন। সিকল, হ্যামার, হ্যাঁ, ডোর, কাপবোর্ড, ঘি, বাটার, চিজ, বুক, একটা বইয়ের নাম দ্য আনফিনিশড মিনিং, একটা বইয়ের নাম। এই আনফিনিশড মিনিংটা হচ্ছে কি, প্রপার নাউন, মানে একটা বইয়ের নাম যেহেতু, তাহলে একটা বইয়ের যদি নাম হয় তাহলে সেটা হচ্ছে প্রপার নাউন। কিন্তু এই বইয়ের নাম অর্থাৎ এটা কি, বই, বুক, সো এটা কমন নাউন, এটা কি কমন নাউন। তারপরে আমরা যাচ্ছি, তখন বললাম শিপ, এই শিপ বললাম আমরা কমন নাউন এখানে, কিন্তু এই শিপ, অনেকগুলো শিপকে একত্রে আমরা বলি ফ্লক, তখন এটা কালেকটিভ নাউন। কালেকটিভ, কালেকশন অফ থিংস, গ্রুপ অফ কালেকশন, কালেকটিভ অফ থিংস অর গ্রুপ অফ কালেকশন, গ্রুপ অফ কালেকশন মানে অনেকগুলি কালেকশনের গ্রুপ, সমষ্টি, সমষ্টিবাচক। টিম মানে অনেকগুলি প্লেয়ার, এই যে প্লেয়ার কিন্তু কমন নাউন, প্লেয়ার কি নাউন? কমন নাউন। সো অনেকগুলি প্লেয়ার মিলে আবার কি, টিম। অনেকগুলি চাবি কি মিলে, বান্স, হ্যাঁ, কালেকটিভ নাউন। গ্যাং, এই রবার আমি বললাম এখানে হাসান, সাদিয়া, এরা হলো প্রপার নাউন, আর এদের সমষ্টি একসাথে কমন যে বিষয়টা সেটা হলো কমন নাউন। আর অনেকগুলি কমন যে বিষয়, মেনি রাবার্স, অনেকগুলি রাবার, ডাকা, তারা মিলে হলো গ্যাং। মেনি গার্লস, মেনি বয়েস, অনেক বালক বালিকা মিলে ক্লাস, তখন এটা কালেকটিভ নাউন। আর ম্যাটেরিয়াল নাউন কোনগুলি? যেমন সিকল, হ্যামার, এগুলি বললাম কমন নাউন। এই যে এখানে সিকল আর হ্যামার, সিকল আর হ্যামার কিন্তু কমন। তো এগুলি কি দিয়ে তৈরি? এগুলি তৈরি হলো আয়রন দিয়ে। তখন ওইটার যে ম্যাটেরিয়াল নাউন মানে কাকে বলবো? মেজারেবল থিং, যেটা পরিমাপ করা যায়, হ্যাঁ, পরিমাপ করা যায়, এই মেজারেবল থিং, যেমন আয়রন, উড, উড মানে কাঠ, তাহলে কি সেটা? ডোর, কাপবোর্ড, এগুলা কি? এগুলো হলো ডোর, কাপবোর্ড হচ্ছে কমন নাউন। তাহলে অনেকগুলি কমন নাউন সব মিলে হচ্ছে উড, আর উড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ঘি, বাটার, চিজ, আমি বললাম ঘি, বাটার, চিজ, এই যে এখানে ঘি, বাটার, চিজ কমন নাউন, আর এইগুলোর সমষ্টি কি দিয়ে তৈরি? মিল্ক দিয়ে তৈরি, তখন এটা ম্যাটেরিয়াল নাউন। তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো লাভ, চাইল্ডহুড, রিডিং, স্লিপিং, হেলথ, ফ্রেন্ডশিপ, এগুলি কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হলো কোয়ালিটি অর কন্ডিশন অফ এ পারসন অর এ থিং, হ্যাঁ, মানে একজন ব্যক্তি বা একটি বস্তুর কোয়ালিটি বা কন্ডিশন, কোয়ালিটি বা কন্ডিশন, অর্থাৎ দোষ গুণ, দোষ গুণ অবস্থা, দোষ গুণ অবস্থা, মানে আমাদের দোষ বা গুণ, লাভ, চাইল্ডহুড, মানে এগুলি কিন্তু ডাইরেক্ট
আমরা স্পর্শ করতে পারি না। লাভ, চাইল্ডহুড, রিডিং, স্লিপিং, হেলথ, ফ্রেন্ডশিপ, এগুলো কি আমরা কোনো স্পর্শ করতে পারি না, কিন্তু মিল্ক, উড, আয়রন এগুলো কিন্তু আমরা স্পর্শ করতে পারি। সো এই যে বিষয়গুলা, এগুলি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলি কোয়ালিটি অর কন্ডিশন অফ এ পারসন অর এ থিং। সো এই বিষয়টা আশা করি এই 5 টাইপস অফ নাউন, যে কোনটা কীরকম, আসলে কখন কোনটা ব্যবহার করব, কিভাবে, বিষয়গুলো একটু ক্লিয়ার থাকলে আমাদের সেন্টেন্স রাইটিং অ্যান্ড স্পিকিংয়ে ইট উইল বি ভেরি ইজি। সো এখন আমি দেখব প্রপার নাউন অ্যান্ড কমন নাউনের মধ্যে ডিফারেন্স। অলরেডি আমি এখানে একসঙ্গে 5টা বলেছি, তারপরে এখানে সংক্ষেপে রহিম, করিম, সাদিয়া সব মিলে ম্যান, উইমেন, প্লেয়ার, রাবার, এই যে এগুলো হলো যে কোনো নাম যেটা আমরা ক্যাপিটাল লেটারে শুরু করব সবসময়, সেটা প্রপার নাউন। আর এগুলির কমন যে বিষয়গুলি সেগুলো হলো কমন নাউন। হাসিনা, লুনা এগুলো হলো গার্ল, বয়, ঢাকা, রংপুর, লালমিনার, লন্ডন, ইংল্যান্ড এগুলি হলো ছোট জায়গার নাম। আর এগুলো হলো সিটি, ডিস্ট্রিক্ট, কান্ট্রি, এগুলি হচ্ছে কমন নাউন। মেঘনা, যমুনা, অ্যামাজন সব কি রিভার অথবা সি, এগুলো হচ্ছে কমন নাউন। সো এইভাবে ডিফারেন্স বিটুইন কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন, কমন এবং কালেকটিভ। কালেকটিভ নাউনের মধ্যে এবং কমন নাউনের মধ্যে পার্থক্য, ম্যান, ওমেন, প্লেয়ার, রবার, এরা কারা? এরা সবাই মিলে, ম্যান, ওমেন, প্লেয়ার, এরা সবাই আর্মিতে যেতে পারে, আর্মি হতে পারে, গ্যাং হতে পারে, মানে সব ধরনের লোক নিয়ে গ্যাং। যখন কালেকটিভ মানে সমষ্টিগত, তখন এগুলি কালেকটিভ নাউন। গার্ল, বয় এরা হলো টিম তৈরি করতেছে, কালেকটিভ নাউন। শিপ মানে ভেড়া, অনেকগুলি শিপ মিলে ফ্লক, ভেড়ার পাল। কি? চাবি, অনেকগুলি চাবি মিলে বান্স। কিন্তু সিটি, ডিস্ট্রিক্ট, কান্ট্রি এখানে কি এরকম কিছু নাই। রিভার, সি কমন নাউন, কিন্তু এটা কালেকটিভ নাই। ডিফারেন্স বিটুইন কমন অ্যান্ড ম্যাটেরিয়াল, কমন এবং ম্যাটেরিয়াল, সিকল আর হ্যামার আলাদা আলাদা বস্তু, কিন্তু এগুলো কি দিয়ে তৈরি? আয়রন, তখন এটা ম্যাটেরিয়াল। কিন্তু সিকল আর হ্যামার কিন্তু কমন নাউন। ডোর আর কাপবোর্ড কিন্তু কমন, বাট উড হচ্ছে ম্যাটেরিয়াল। ঘি আর বাটার, চিজ এগুলি দুধ দিয়ে তৈরি, এগুলো কমন, বাট মিল্ক হচ্ছে ম্যাটেরিয়াল। তো এই যে আমরা 4 ধরনের টোটাল অ্যাবস্ট্রাক্ট সহ 5 ধরনের নাউন পেলাম, এটার মধ্যে আবার 2টা ক্লাসিফিকেশন আছে। একটা হলো কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল, মানে একটা গণনা করা যায় আর একটা গণনা করা যায় না। এটার ভিত্তিতে এগুলিকে আবার 2 ভাগে ভাগ করা যায়, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। কাউন্টেবল হচ্ছে প্রপার, কমন, কালেকটিভ, এই 3টা। প্রপার, কমন, কালেকটিভ এই 3টা হচ্ছে গণনা করা যায়। নাউন হচ্ছে 2 টাইপস, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট। ম্যাটেরিয়াল নাউন কিন্তু গণনা করা যায় না, আর অ্যাবস্ট্রাক্ট নাউন তো অলরেডি গণনা করা যায় না বলেছি। আর ম্যাটেরিয়াল নাউন যেমন আয়রন, উড, মিল্ক এগুলো গণনা করার কোনো ওয়ে নাই। সো কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল। নাউন ইউজড অ্যাজ ভার্ব, নাউন অ্যাকচুয়ালি অনেক সময় আমরা ভার্ব হিসেবেও ব্যবহার করি। এই ধরনের অনেকগুলি এক্সাম্পল আমি রেডি করেছি, যেমন মিল্ক, মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। হ্যাঁ, এই যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আমরা শিখতেছি বিষয়টা। প্রথমে নাউনের ক্লাসিফিকেশন, তারপরে নাউনের ডিফারেন্সেসগুলি, তারপরে কাউন্টেবল, আনকাউন্টেবল, এরপরে কিভাবে একটা নাউন কিভাবে ভার্ব হতে পারে। ফর এক্সাম্পল মিল্ক, মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড, যেটা ভার্বের পূর্বে থাকে সেটাই সবসময় সাবজেক্ট। সো এখানে ইজ হলো ভার্ব, তাহলে তার পূর্বে যেটা দিয়ে শুরু সেটা সাবজেক্ট, আর সাবজেক্ট সাধারণত নাউন বা প্রোনাউন হয়। তাহলে এটা মিল্ক এখানে নাউন। আর শি মিল্কস দ্য কাউ, এই মিল্কসটা সাবজেক্টের পরে বসে, এই মিল্ক এর সাথে এস, কারণ শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এস, এই কারণে এটা ভার্ব। এইভাবে হাউসকে আমরা দিস ইজ আওয়ার হাউস, হাউস এখানে অবজেক্ট, এ কারণে এটা নাউন। ইট ইজ ডিফিকাল্ট টু হাউস ইন দ্য রুম, হ্যাঁ এই রুমের মধ্যে, হাউস মানে ছোট্ট জায়গা এখানে বোঝাচ্ছে, করাটা খুব কঠিন। ওয়াটার, ওয়াটার ইজ লাইফ, পানি জীবন। শি ওয়াটার্স দ্য প্ল্যান্ট, সে গাছে বা চারা গাছে পানি দেয়, এখানে পানি দেওয়া, এই ওয়াটারটা পানি দেওয়া। যেহেতু ওয়াটার, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই ভার্বের সাথে এস বাই এস যোগ হবে, এখানে এস যোগ হয়েছে। ওয়াটার, সো আমরা এখানে নাউন, প্রথমটা নাউন পরেরটায় ভার্ব। বোতল, প্রথমটা নাউন পরেরটা ভার্ব। দ্য বোতল ইজ ফুল অফ মেডিসিন, এখানে দি বোতল ভার্বের আগে, সো এটা নাউন। বোতল দ্য মেডিসিন।
পজিশন অফ নাউন, এখানে দেখলাম নাউনকে কিভাবে আমরা ভার্ব এবং নাউন হিসেবে ব্যবহার করতে পারি। এবার আমরা পজিশন অফ নাউন, নাউনের কত ধরনের পজিশন হতে পারে, মানে অ্যাকচুয়ালি পজিশন অফ নাউন বা নাউনের পজিশনের মাধ্যমেও আমরা নাউনকে চিনতে পারি, অথবা নাউনকে আমরা কোন কোন পজিশনে একটা সেন্টেন্সে বসাতে পারি। ফর এক্সাম্পল রুল 1, এ সিঙ্গেল ওয়ার্ড ইন এ প্লেস অফ সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্টের জায়গায় একটা সিঙ্গেল ওয়ার্ড বসাতে পারে সাদিক। এই সাদিকটা এখানে আমরা সাবজেক্টের জায়গায় বসিয়ে, সাদিক ইজ এ গুড স্টুডেন্ট, সো সাদিক এখানে নাউন। আস্কিং বাই হোয়াট অ্যান্ড হুম, কি এবং কাকে দ্বারা যে কোশ্চেন করা হয় তার ফলে যে উত্তর আমরা পাই সেটা নাউন। সো উই লাইক সাদিক, আমরা সাদিককে পছন্দ করি। এখানে কাকে পছন্দ করি? কাকে? সাদিককে। সো আমরা সাদিক উত্তর পাচ্ছি, তাই এটা নাউন, অবজেক্টের জায়গায় বসেছে। নেক্সট 3 নাম্বার, প্রিপোজিশন প্লাস সিঙ্গেল ওয়ার্ড ইকুয়াল টু নাউন। প্রিপোজিশন প্লাস সিঙ্গেল ওয়ার্ড, যেমন অফ এখানে আছে, অফ একটা প্রিপোজিশন আর সিঙ্গেল ওয়ার্ড হচ্ছে সাদিক। সো উই আর ফন্ড অফ সাদিক, আমরা সাদিকের প্রতি অনেক আসক্ত। এখানে অফের পরে সাদিক আছে, সো সাদিক এখানে নাউন। মানে আমরা হাউ টু আইডেন্টিফাই পজিশন অফ নাউন অর হাউ টু আইডেন্টিফাই নাউন, হাউ টু আইডেন্টিফাই নাউন, নাউনকে কিভাবে আইডেন্টিফাই করব, কিভাবে? যখন একটা অফের পরে প্রিপোজিশন অফ এরপরে কোনো ওয়ার্ড থাকবে, সিঙ্গেল ওয়ার্ড হইতে হবে, তখন সেটা নাউন। নাম্বার 4, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটাও একটা নাউন। কমপ্লিমেন্ট কি? অবজেক্ট রিপ্লেস উইথ সাবজেক্ট। কমপ্লিমেন্ট হলো সেটাই যেটা অবজেক্টকে সাবজেক্টের সাথে রিপ্লেস করা যায়। হি ইজ সাদিক, মানে হিটাই সাদিক আর সাদিকটাই হি। সো আমরা সাদিককে হি এর সাথে আর হিকে সাদিকের সাথে রিপ্লেস করতে পারি। তাই এই কমপ্লিমেন্ট মানে অবজেক্ট রিপ্লেস উইথ সাবজেক্টটাই নাউন। সো এই সাদিকটা এখানে কি? নাউন। নাউন ইন অ্যাপোজিশন, এই হি কমা সাদিক কমা ইজ এ ডক্টর, মানে এই যে আমরা যদি এখানে এইটুকু না লিখি তাহলে কি হয়? হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। কিন্তু আমরা যখন এরকম লিখি হি কমা সাদিক কমা ইজ এ ডক্টর, মানে আমরা এখানে হিকে আবার সাদিক হিসেবে নতুন একটা আইডেন্টিফিকেশন পরিচয় করিয়ে দিচ্ছি। এটাকে নাউন ইন অ্যাপোজিশন বলে, নাউন ইন অ্যাপোজিশন এই সিস্টেমটাকে বলে। তো এই নাউন ইন অ্যাপোজিশন সবসময় নাউন হয়। অ্যাডজেক্টিভ নাম্বার 6, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, এই বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ আর কান্ট্রি তখন নাউন। সো এইভাবে আমরা নাউন চিনব। নাম্বার 7-এ নাউন চিনব কীভাবে? আর্টিকেল প্লাস নাউন, মানে আর্টিকেলের পর সবসময় নাউন। এ, আই হ্যাভ এ বুক, সো এ একটা আর্টিকেল আর বুক একটা, সো এখানে নাউন। আমরা যদি নাউন নাও জানতাম যে বুক নাউন কি নাউন না, আমরা শিওর ধরে নিতাম নাউন, কারণ আর্টিকেলের পর নাউন। নাম্বার 8, ডিটারমাইনার প্লাস নাউন। ডিটারমাইনারের পরে সবসময় নাউন হয়, যেমন সাম, এখানে ডিটারমাইনার। ডিটারমাইনার কি? যেমন সাম, এনি, এভাবে কিছু ওয়ার্ড আছে যেগুলি দ্বারা কিছু এরকম বোঝায়, যেগুলি এই কোনো কিছু কোনো শব্দের বা ওয়ার্ডের আগে বসে, তখন সেগুলি ডিটারমাইনার। সো আই হ্যাভ সাম বুকস, আমার কিছু বই আছে, এই সাম ডিটারমাইনারের পরে যেটা থাকবে সেটা নাউন। নাম্বার 9, পসেসিভ অফ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। পসেসিভ অ্যাডজেক্টিভ কি? যে কোনো যেটা দ্বারা আমরা পসেসিভ কোনো অধিকারে থাকে। মাই বুক ইজ হোয়াইট, আমার বই হয় সাদা, সো এই বুক এখানে নাউন, কারণ মাই একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। দি প্লাস নাউন প্লাস অফ, মানে এই দি এবং অফের মাঝখানে যেটা থাকে সেটাও নাউন। ফর এক্সাম্পল, দ্য ফরমেশন অর দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ ইনক্রিজিং, এইখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ফরমেশন, মানে আমি এখানে দুইটা ইউজ করেছি। এই দ্য ফরমেশন অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং, সো এই ফরমেশনটা এখানে নাউন। কেন? কারণ দি এবং অফের মাঝখানে যেটা বসবে সেটা নাউন। তাই আমি এখানে দুইটা এক্সাম্পল দিয়েছিলাম। দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং, এই ডেভেলপমেন্টটাও একটা নাউন। সো আশা করি নাউন ইন পজিশন অফ নাউন অর হাউ টু আইডেন্টিফাই নাউন, নাউনকে কীভাবে চিনবেন বা আইডেন্টিফাই করবেন বুঝতে পেরেছেন। কার কি ওপিনিয়ন বলেন?
আপনারা আগে থেকেই অনেক কিছু জানেন, তারপরে বিষয়টা একদম একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য আলোচনা আর কি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। কিছু কিছু জি বলেন। কিছু কিছু জিনিস নতুন আছে, আমি আগে কখনো শুনিনি এরকম। ফর এক্সাম্পল, যেমন যেমন এই যে এই ম্যাটেরিয়াল নাউন, যেমন মিল্ক বলছিলেন ম্যাটেরিয়াল নাউন, কিন্তু অন্য জায়গায় গেলে সেটা কমন নাউন হয়ে যাচ্ছে। মিল্ক দিয়ে তৈরি কোনো জিনিস, ইয়েস উড, ইয়েস, জি জি। যেটা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু ডোর গুলো কমন নাউন, এটা আমি জানতাম না, ডোর কমন নাউন। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবতাম এগুলো হয়তো ম্যাটেরিয়াল নাউনই। জি জি। এভাবেই মানে আসলে দেখতে দেখতে আরও বিষয়গুলো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। মানে এটা ভিডিও থাকবে, আপনারা আরও দেখবেন। মানে অ্যাকচুয়ালি কি মনে করেন যত বেশি দেখবেন এগুলি তত ক্লিয়ার হবে। ইংলিশ শুধুমাত্র মানে একটা ল্যাঙ্গুয়েজ না, এটা একটা স্কিল। হ্যাঁ, এই স্কিল দ্বারাই মানুষ অনেকে অনেক কিছু করতে পারতেছে। সো এই স্কিলটা আশা করি আপনারা আরও ইনক্রিজ করবেন ইনশাল্লাহ ভবিষ্যতে। এটা আপনাদের কাজে লাগবে, বিভিন্নভাবে কাজে লাগবে ইনশাল্লাহ। সো নাম্বার 2, এখন প্রোনাউন ইনস্টিড অফ নাউন। নাউনের পরিবর্তে, নাউনের পরিবর্তে যেটা সেটাই প্রোনাউন। আমি এখানে পেজ নাম্বার 11-এ আমি আছি। সো এই যে এখানে যে এক্সাম্পলটা দেখাইলাম, এই যে এটা যে মিস্টার হাসান ইজ এ গুড হেডমাস্টার, এখানে লাস্ট ইয়ার হি ডাইড। এই হি কাকে বলতেছি? হি বলতেছি এই মিস্টার হাসানকে। মিস্টার হাসান হচ্ছে নাউন, কিন্তু এই নাউনের পরিবর্তে আমি যা ব্যবহার করতেছি সেটাই প্রোনাউন। যেমন রোজা এখানে নাউন, কিন্তু আমি বলতেছি পরের লাইনে শি, কাকে বলতেছি? এই রোজাকে। সো শি এখানে প্রোনাউন। এইভাবে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রোনাউন। সো প্রোনাউন ইনস্টিড অফ নাউন ইজ কল্ড প্রোনাউন। প্রোনাউন আসলে আর অফ 8 কাইন্ডস। নাউন যেমন 5 কাইন্ডস, তেমনি প্রোনাউন 8 কাইন্ডস। কিন্তু এই প্রোনাউনের ওই ক্লাসিফিকেশনটা নিয়ে আসি নাই, কারণ আমাদের দরকার এই টেবিলটা খুব ভালোভাবে। ওকে, এইটা খুব দরকার যে আমরা প্রোনাউন কিভাবে ইউজ করি। যেমন একটা সেন্টেন্সে পার্সনের নাম্বার, পার্সন আমরা জানি যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। নাম্বার হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, প্রত্যেকটারই সিঙ্গুলার প্লুরাল। তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল, থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল। তাহলে আমরা এগুলিকে আবার কিভাবে এই 5টা ওয়েতে ব্যবহার করি? আমরা প্রোনাউনকে 5 ওয়েতে ব্যবহার করি। ফর এক্সাম্পল সাবজেক্টিভ ওয়ে, অবজেক্টিভের জায়গায় অবজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। মানে যখন বললাম যে মাই বুক, এগুলো হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, প্রোনাউন কিন্তু হয়ে যাচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তারপর পসেসিভ প্রোনাউন এইগুলি, আর রিফ্লেক্সিভ প্রোনাউন এইগুলি। সো আমাদের এটাই বোঝার বিষয় যে ভেরিয়াস ফর্ম অফ প্রোনাউন, প্রোনাউনের বিভিন্ন ফর্ম, গঠন। ফর এক্সাম্পল সাবজেক্টের জায়গায় সবসময় আমরা আই অথবা উই ইউজ করি ফার্স্ট পার্সনে, আর সেকেন্ড পার্সনে অলওয়েজ আমরা ইউজ করি ইউ। থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা ইউজ করি হি, শি, ইট, ওয়ান, দে, হু, এনিথিং। হ্যাঁ, আরও যত কিছু হতে পারে। আল্লাহ থার্ড পার্সন, মানে আমি, আই, উই, ইউ। আমরা ওই ক্লাসে বলি অনেক সময় যে আমি তুমি ছাড়া এই পৃথিবীতে যারা থার্ড পার্সন তারা, মানে আমি আর তুমি ছাড়া এই পৃথিবীতে যারা থার্ড পার্সন তারা, অর্থাৎ বাকি যা কিছু আছে এই পৃথিবীতে সব থার্ড পার্সন। হ্যাঁ, আমি যখন বলবো ফার্স্ট, তুমি যখন বলবো সেকেন্ড। এইভাবে আয়ের অবজেক্টিভ ফর্ম মি, আর উইয়ের অবজেক্টিভ ফর্ম আস, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ। ইউ একেবারে ব্যতিক্রম, এটা সিঙ্গুলারেও ইউ, প্লুরালও ইউ, আবার সাবজেক্টও ইউ, আবার অবজেক্টিভ ফর্মও ইউ। হিয়ের অবজেক্টিভ ফর্ম হিম, শি এর অবজেক্টিভ ফর্ম হার, ইটের অবজেক্টিভ ফর্ম ইট, ওয়ানের ওয়ান, দে দেম, হু হুম। হ্যাঁ, আল্লাহ সাবজেক্টও সাবজেক্টেও যা থাকবে অবজেক্টেও তাই থাকবে। আল্লাহ হেল্প আস, আল্লাহ আমাদের সাহায্য করে। উই লাভ আল্লাহ, আল্লাহকে আমরা ভালোবাসি। এই যে সাবজেক্টেও বসলো, অবজেক্টেও বসলো। এবার পসেসিভ অ্যাডজেক্টিভ, মাই। পসেসিভ মানে কারো অধিকারে থাকা। মাই, মির জায়গায় মাই, আসের জায়গায় আওয়ার, আর ইউ এর পসেসিভ অ্যাডজেক্টিভ ইয়োর, আর হিমের জায়গায় হিজ, হার জায়গায় হার, ইটের জায়গায় ইটস, ওয়ান্স, দেম, দেয়ার, হুম, হুজ, আল্লাহ। হ্যাঁ, যে কোনো নাউন, এখানে যে কোনো নাউন হবে। সো পসেসিভ প্রোনাউন মাইন,
আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার, দেয়ার্স, এগুলার ইটস আর ওয়ান্সের কোনো পসেসিভ প্রোনাউন হয় না, আর হুজের পসেসিভ প্রোনাউন হয় না। রিফ্লেক্সিভ প্রোনাউন মাই সেলফ, আওয়ার সেলফ। মাই সেলফ হলো সিঙ্গুলার আর আওয়ার সেলফ হচ্ছে প্লুরাল। আচ্ছা, আওয়ার সেলফ এরকম লেখা যায় না, আওয়ার ACLF লেখা যায় না। এই এফের পরিবর্তে ভি আর সাথে ইএস। হ্যাঁ, যখন প্লুরাল আওয়ার মানে আমাদের, আওয়ার মানে আমাদের, যখন প্লুরাল তখন ACLF এইটা না হয়ে হয় ACL আর এফের পরিবর্তে VES। সো আওয়ার সেলফস। ইয়োর সেলফ এটা সিঙ্গুলার, আর ইয়োর সেলফস তোমাদের স্বয়ং এটা প্লুরাল। হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, ওয়ানসেলফ, দেমসেলফস, এইভাবে। এই হিমসেল এগুলি সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন কোথায় বসে? অবজেক্টে বসে। ফর এক্সাম্পল, হি আমরা ছোটোবেলায় এরকম পড়েছি, হি কিল্ড হিমসেলফ, ACLF, হি কিল্ড হিমসেলফ। আর যদি সি লেখি, সি কিল্ড, কি হবে? হারসেল, কারণ সি লিখেছি। কিন্তু যদি লিখি দে ডু ইট, কি লিখব? দেম, ACLVES, দেমসেল, তখন কি? প্লুরাল। দে প্লুরাল, তাই তার অবজেক্টিভ ফর্ম কি হবে? দেমসেলভস, প্লুরাল হবে। এই যে স্বয়ং মানে সে স্বয়ং, আই মাই সেলফ ডু ইট, আই মাই সেলফ, ACLF, সেলফ ডু ইট, আমি নিজে এটা করেছি। আই মাই সেলফ ডু ইট, আমি নিজে এটা করেছি। তাহলে এই যে মাই সেলফ, ইয়োর সেলফ, এইভাবে লিখতে হয়। সো এই আয়ের সঙ্গে মাই সেলফ, ইয়োর সেলফ, এইভাবে। এই হলো আমাদের এটা প্রোনাউন। এবার আমরা নেক্সট নাম্বার 3 অ্যাডজেক্টিভে আসলাম। অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ আমরা সংক্ষেপে এইভাবে লিখি, ADV ডিসক্রাইবস এ নাউন। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হলো নাউনকে ডেসক্রাইব করে। নাউন কাকে ডেসক্রাইব করে? নাউনকে। Adjectives are that words which to modify the other words, especially if they modify a noun or pronoun. Noun এবং pronounকে বেশি করে। A adjective describes and limits the noun and pronoun, and it is a modifier of a noun or pronoun. Adjective make the meaning of another word more precise, আরও বেশি স্ট্রং করে তোলে। আচ্ছা, অ্যাডজেক্টিভ টাইপস। অ্যাডজেক্টিভ অ্যাকচুয়ালি আর অফ 4 টাইপস। অ্যাডজেক্টিভ 4 প্রকার। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ ডেসক্রাইপিভ অ্যাডজেক্টিভ বলে এটাকে। আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ নাম্বার অথবা নিউমারাল অ্যাডজেক্টিভ, আর প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, এই 4 ধরনের। সো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বুঝতেই পারছেন, কোয়ালিটি মানে কি? গুণ। হি ইজ এ রিচ ম্যান, রিচ একটা গুণ। রিচ এখানে কি? গুণ। দে আর, দ্য বয় ইজ ডিসঅবিডিয়েন্ট, এটা গুণ। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ। 5টা অ্যাডজেক্টিভ দ্বারা আমরা কোন 5টা গুণকে মডিফাই করি? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, এই 5টা। সো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মানে পরিমাপের বিষয়। গিভ মি এ লিটিল ওয়াটার, এ লিটিল, অল্প কিছু পানি দাও। এ লিটিল এখানে অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? কোয়ান্টিটি, পরিমাপ। হ্যাঁ, কোয়ালিটি আর কোয়ান্টিটি এটা। এনি অ্যাপেল, হ্যাভ ইউ এনি অ্যাপেলস, এই এনি, সাম, এগুলো হলো কোয়ান্টিটি মানে পরিমাপ করা যায়। আর অ্যাডজেক্টিভ অফ নাম্বারটা কেমন? অ্যাডজেক্টিভ অফ নাম্বারটা হচ্ছে এরকম যে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমারাল অ্যাডজেক্টিভ আবার 3 প্রকার। কি কি? কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। কার্ডিনাল কি? 1 2 3 4 5 6 এইভাবে আপ টু 100, এখানে 100। হ্যাঁ, অর্ডিনাল অ্যাডজেক্টিভ কোনটা? অর্ডিনাল হলো 1 এর জায়গায় ফার্স্ট, 2 এর জায়গায় সেকেন্ড, 3 এর জায়গায় থার্ড। হ্যাঁ, লাইক দিস 4 5 6 7 11 12 এইভাবে। আর মাল্টিপ্লিকেটিভ মানে গুণবাচক। মাল্টিপ্লিকেটিভ মানে গুণবাচক। সিঙ্গেল, 1 এর জায়গায় সিঙ্গেল, সেকেন্ড ডাবল, টু ফোল্ড মানে আমরা যত তার সঙ্গে ফোল্ড মানে গুণ, ট্রিপল বা ট্রাইফোল্ড, হ্যাঁ, 4 ফোল্ড, 5 ফোল্ড, 6 ফোল্ড, 6 গুণ,
এইভাবে। তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার আমরা এই যে ধরনের ওয়ার্ডগুলি আমরা এইভাবে ইউজ করব। কি কি? কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ, এই 3 ধরনের ওয়ার্ড। এই 3 ধরনের সংখ্যাবাচক ওয়ার্ড আমরা সাধারণত ব্যবহার করি আমাদের সেন্টেন্সে। নাম্বার 4 টাইপস অফ অ্যাডজেক্টিভ হলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। যেই অ্যাডজেক্টিভগুলো প্রোনোমিনাল, অর্থাৎ না এই কোনো কিছুর এই নাউনের আগে বসে, কোনো নাউনের আগে বসে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, দিস বয় ইজ অনেস্ট, দ্যাট পেন ইজ নাইস। এই বয়ের আগে দিস, পেনের আগে দ্যাট, হ্যাঁ, এগুলি কিন্তু প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, হুইচ পেন ডু ইউ লাইক, কোন কলমটি পছন্দ করো। এই পেনের আগে পেন নাউন, তার আগে হুইচ, সো এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হোয়াট ফ্রুট ডু ইউ ওয়ান্ট, ফ্রুটের আগে হোয়াট, পেনের আগে হুজ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, হ্যাঁ, ডিস্ট্রিবিউট, ভাগাভাগি। ইজ বয় হ্যাজ এ পেন, প্রত্যেক বালকের একটি পেন আছে। ইজ। এভরি ম্যান মাস্ট ডাই, এভরি। হি ক্যান গো ইদার অফ দ্য টু, ইদার অফ দ্য টু, দুইজনের মধ্যে সে যেতে পারে। আই শ্যাল সাপোর্ট ইদার অফ দ্য পার্টিস, এই যে ইদার, এভরি, ইজ, এগুলো ডিস্ট্রিবিউটিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ হলো ওই যে পসেটিভ প্রোনাউনে আমরা দেখলাম দিস ইজ মাই পেন, এই মাই নাউন, তার আগে পেন, আর দিস ইজ আওয়ার শু, এই শুয়ের আগে আওয়ার। অর্থাৎ কোনো নাউনের আগে এই ধরনের যে বিষয়টা, যে ধরনের ওয়ার্ডগুলি আসে, এই 4 ধরনের প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এই 4 ধরনের যে এক্সাম্পল আমরা দেখলাম, এগুলোকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। সো অ্যাডজেক্টিভ মোটামুটি এই। এবার আমরা আসছি নাম্বার 4, ভার্ব। ভার্ব হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। ভার্ব কি? ভার্ব হলো অ্যাকশন ওয়ার্ড, মানে যাকে দ্বারা কাজ বোঝায়। সো ভার্বের একটা ক্লাসিফিকেশন আছে খুব সুন্দর এখানে, এটা একটু জানা দরকার ভালো করে। ভার্বের ক্লাসিফিকেশন হচ্ছে ভার্ব টু টাইপস, ফিনিট ভার্ব, সাদিয়া সিংস এ সং। ফিনিট মানে যেই ভার্বটার অবজেক্ট প্রয়োজন হয়। সাদিয়া সিংস এ, সাদিয়া গায় কি? এ সং, একটি গান। সো যেটার অবজেক্টকে রিকোয়ার করে, হ্যাঁ, চাহিদা থাকে, সেটা হলো ফিনিট ভার্ব। আর নন ফিনিট হলো সাদিয়া লাইকস, পছন্দ করে, টু সিং এ সং। এই যে টু সিং এ সং, একটা গান গেতে, মানে এইখানে এইটুকু না দিলেও চলবে। সাদিয়া লাইকস, এটাকে নন ফিনিট ভার্ব বলে। আর ফিনিট আর নন ফিনিট প্রথমে ভার্বের ক্লাসিফিকেশন, তারপরে ফিনিট ভার্ব আবার 2 প্রকার, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব। সো প্রিন্সিপাল ভার্ব আবার 2 প্রকার, ট্রানজিটিভ ভার্ব, আই ড্রিঙ্ক টি, যেটার সাবজেক্ট থাকে, আর ইনট্রানজিটিভ, যেটার যেটার অবজেক্ট থাকে, আর হি সিংস, যেটার অবজেক্ট থাকে না বা লাগে না, এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। আবার এই যে এখানে আমরা ফিনিট ভার্ব 2 প্রকার, প্রিন্সিপাল এবং অক্সিলারি, এটা দেখলাম প্রিন্সিপাল। আর অক্সিলারি ভার্ব আবার 2 প্রকার, সিম্পল অক্সিলারি ভার্ব, মোট 13টা। এই সিম্পল অক্সিলারি ভার্ব আর মডেল অক্সিলারি ভার্ব 17টা। অক্সিলারি ভার্ব আবার 2 প্রকার, আপনারা বুঝতে পারলেন যে সিম্পল অক্সিলারি আর মডেল অক্সিলারি। আর আমরা এই যে এখানে ভার্বের প্রথম ক্লাসিফিকেশনের মধ্যে নন ফিনিট দেখলাম। এই নন ফিনিট ভার্বটা আবার 3 প্রকার। এটা অলরেডি একটা ক্লাস নিয়েছি, জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ। খুবই সুন্দরভাবে ওই ক্লাসটাতে আমি বুঝিয়ে দিয়েছি জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ কি, কেন, কোথায়, কিভাবে ব্যবহার করতে হয় এবং কত ধরনের এই 3টার ব্যবহার আছে ইন আওয়ার ইংলিশ রাইটিং, রিডিং, স্পিকিং অ্যান্ড লিসেনিং। সো ভার্বের আসলে 3টা ফর্ম, প্রিন্সিপাল ভার্বের 3 ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি। প্রেজেন্ট ফর্ম ফর এক্সাম্পল ডু, ডিড, ডান, গট, গটেন, সি, স, সিন, কাট, কিছু ওয়ার্ড আছে এরকম, কাট, মানে 3টা প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম সেম। ওয়াক, দেখতে পাচ্ছেন এখানে এই 3টে একই। আবার এই প্রেজেন্ট ফর্মটা এক, কিন্তু পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম এক পরেরটা। আর এগুলিতে দেখেন 3টাই অন্যরকম। এইটা প্রথম টেন্সের ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম 2 প্রকার এই বিষয়গুলা, স্ট্রং ভার্ব আর উইক ভার্ব। এই তো আমরা অনেক সময় দেখি যে গেট, গটেন, আবার এক সময় দেখি গেট, গট, হ্যাঁ, কখন কোনটা? অ্যাকচুয়ালি গেট, গটেন এটা হলো আমেরিকান ইংলিশ, আর গেট, গট মানে এই 2টা একই, গট এই 2টা একই, সেটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ। সো এই কারণে এরকম আমরা দেখতে পারি ভার্বের 3টা ফর্ম।
এখন আমরা এই যে এখানে আলোচনা করলাম যে ভার্ব, অক্সিলারি ভার্ব দুই প্রকার, সিম্পল অক্সিলারি ভার্ব 13টা আর মডেল অক্সিলারি ভার্ব 17টা। এইটা আমরা এখানে দেখব যে এই যে সিম্পল অক্সিলারি ভার্ব 13টা, এখানে ডু, ডু, ডাজ, অ্যামিজার, হ্যাভ, হ্যাজ, ডিড, ওয়াজ, ওয়ার, হ্যাড, শ্যাল, উইল, এই 13টা হচ্ছে আমাদের সিম্পল অক্সিলারি ভার্ব। এই 13টা কি সিম্পল অক্সিলারি ভার্ব। আর মডাল অক্সিলারি ভার্ব 17টা, ক্যান, কুড, মে, মাইট, এই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, মাস্ট, হ্যাভ টু, গোয়িং টু, ইউজ টু, অট টু, এই 17টা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। বিষয় হচ্ছে যে কখন কোন ধরনের ভার্বের ব্যবহার, এই ভার্বগুলি কেন জানা দরকার, কি লাভ আমাদের জেনে জানতে হবে। এই কারণে এই ভার্বগুলো আমরা টেন্স অনুযায়ী ব্যবহার করি, 12টা টেন্সের স্ট্রাকচারে এগুলি, আর এইগুলি ব্যবহার হয় টেন্স অনুযায়ী, TENSE, টেন্স। আর মডেল অক্সিলারি ভার্ব হচ্ছে আমরা সবসময় মডেল অক্সিলারি ভার্বের পর প্লাস প্রিন্সিপাল ভার্বের সবসময় ওয়ান ব্যবহার করি। প্রিন্সিপাল ভার্বের ওয়ান মানে এগুলির পর প্রিন্সিপাল ভার্বের ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম, এই যে এগুলি ব্যবহার করব। এই যে ডু, গেট, সি, কাট, ওয়াক, এগুলি হবে। এই আমরা সবসময় মডেল ভার্বের পর এই প্রথম লাইনের ভার্বগুলি ব্যবহার করব, মূল ভার্বগুলি, বেস ফর্মগুলি। সো এই যে এখানে 17টা আছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, মাস্ট, হ্যাভ টু, গোয়িং টু, ইউজ টু, অট টু, এগুলির পর আমরা প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এগুলি আমরা টেন্স অনুযায়ী ব্যবহার করব। এই 13টা টেন্সের ক্লাস 3টাতে আমি এই 13টার কীভাবে ব্যবহার হয় অলরেডি ভালোভাবেই বুঝিয়ে দিয়েছি। সো ওই আলোচনাটা অলরেডি করে ফেললাম যে সিম্পল অক্সিলারি ভার্ব কখন, কোথায়, কিভাবে ব্যবহার করব টেন্স অনুযায়ী। আর মডাল অক্সিলারি ভার্ব আমরা বললাম, মডাল অক্সিলারি ভার্ব এই যে ব্যাপারটা, সরি এখানে হচ্ছে এখন আমি বুঝাবো। এই যে সিম্পল অক্সিলারি ভার্বটা বললাম যে টেন্স অনুযায়ী বসে, তারপরও টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে এগুলি বসে, তারপরে এগুলো আমরা অনেক সময় প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ব্যবহার করি। এই সিম্পল অক্সিলারি ভার্ব 13টা আমরা প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ব্যবহার করি। 13টার মধ্যে কয়েকটা, যেমন অ্যামিজার, আর পাস্ট টেন্সে ওয়াজ, ওয়ার, আর ফিউচার টেন্সে শ্যাল বি, উইল বি। আর এগুলো হচ্ছে টাইমলেস, মানে টাইমের মেনশন থাকে না। আর টাইম বেসড টু বি ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাভ, এটা হবে হ্যাভ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপরে হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। সো এই যে বিষয়টা আমরা দেখছি, এই কটা ভার্ব হচ্ছে টাইমলেস, আর এই কটি যে কটা আছে এখানে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এগুলি আমরা টাইম বেসড ব্যবহার করি। সো ফর এক্সাম্পল টু বি ভার্ব ফাংশনস 3 ওয়েজ। টু বি ভার্ব যেমন সাদিয়া ইজ এ ডক্টর, এই যে ইজটা কিন্তু এখানে মেইন ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে আমি বলতেছি অক্সিলারি ভার্ব কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল সাদিয়া ইজ এ টিচার, সাদিয়া ওয়াজ এ টিচার, সাদিয়া উইল বি এ টিচার, এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স, এটা ফিউচার টেন্স। আর এখানে আমি দেখাচ্ছি যে পরের এই টাইম বেসড যেই বিষয়গুলো বললাম, সাদিয়া হ্যাজ বিন এ টিচার সিন্স 2009, সাদিয়া ওয়াজ এ টিচার, সাদিয়া উইল বি এ টিচার। এই যে এখানে আমরা ওয়াজের জায়গায় বলতে পারি হ্যাড বিন এ টিচার সিন্স 2009। হ্যাঁ, এগুলো হলো টাইম বেস। সাদিয়া উইল বির জায়গায় হবে উইল হ্যাভ বিন, BEEN, বিন সিন্স 2009। এগুলো হলো টাইম বেস। অর্থাৎ এই তিনটা, এই যে তিনটা আমি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের কথা বললাম, এই তিনটা এখানে। এই যে আমি এখানে এই যেগুলি বললাম যে কোনটা কোন অক্সিলারি ভার্ব কীভাবে, এইটার উপরে কুইজ আপনারা এই যে আমার ভিডিওতে থাকলো, কালকে ভিডিও পাবেন, তখন এই 5টার অ্যান্সার লিখে দিবেন আপনারা। Yes, sir. ইনশাল্লাহ। হ্যাঁ, আই টু বি ভার্ব হেয়ার ইন ঢাকা সিন্স 2009, এই টু বি ভার্বের জায়গায় কোনটা বসবে? হ্যাঁ, এগুলো টু বি ভার্ব বলছিলাম যে এগুলো টু বি ভার্ব, এগুলো হলো টাইম থাকবে না, আর এগুলোতে টাইম আছে। সো এই 5টা ভিডিও দেখে করবেন। সেই টু বি ভার্ব হেয়ার নাও, এটা কি হবে? ফাতেমা টু বি ভার্ব ইন হলি ক্রস কলেজ সিন্স 2021,
উই টু বি ভার্ব ওকে, উই টু বি ভার্ব ওকে টুমোরো। ওকে, থ্যাংক ইউ। তারপরে মডাল অক্সিলারি ভার্ব, এবার হচ্ছে ওই যে সিম্পল অক্সিলারি ভার্ব শেষ, এবার মডাল অক্সিলারি ভার্ব যে 17টা বলছিলাম ওইগুলির খুবই সংক্ষেপে একটু খুবই স্পিডে বলবো। যেমন ক্যান, আই ক্যান রাইট 1 পেজ উইদিন 5 মিনিটস। ক্যান মানে পারি। আই ক্যান রাইট 1 পেজ উইদিন 5 মিনিটস, আমি 1 পেজ 5 মিনিটে লিখতে পারি। কুড মানে কুড কখন, আই কুড রাইট 1 পেজ উইদিন 5 মিনিটস লাস্ট ইয়ার। আমরা ক্যানের পাস্ট ফর্মকে কুড হিসেবে ব্যবহার করি। যেমন আই কুড রাইট 1 পেজ উইদিন 5 মিনিটস লাস্ট ইয়ার, গত বছর আমি 5 মিনিটে 1 পেজ লিখতে পারতাম। অর ফিউচার পসিবিলিটি মানে ফিউচারের সম্ভাব্য, ভবিষ্যতের সম্ভাব্য ক্ষেত্রে কুড ব্যবহার করি। আবার ভবিষ্যতের ইট কুড রেইন টু নাইট, আজ বৃষ্টি হতে পারে আজ রাতে। দ্য শপ কুড বি ক্লোজ, দোকান বন্ধ থাকতে পারে। গিভিং এ সাজেশন, আমরা কুড কখন ব্যবহার করি, সাজেশন দেওয়ার ক্ষেত্রে। উই কুড গো মেগা শপ টুডে, আমরা আজ মেগা শপে যেতে পারি। উই কুড সিং অ্যান্ড ড্যান্স, হ্যাঁ আমরা এটা করতে পারি, চলো আমরা কি সিং গান গাইতে পারি, নাচতে পারি। ফর রিকোয়েস্ট করার জন্য কুড ব্যবহার করে। কুড ইউ ওপেন দ্য ডোর প্লিজ, তুমি কি ডোরটি ওপেন করতে পারবে। কুড ইউ চেঞ্জ দ্য চ্যানেল, এই যে রিকোয়েস্ট কিন্তু এগুলি। পারমিশনের ক্ষেত্রেও কুড ব্যবহার করি। কুড আই ইউজ ইউর পেন ফর এ মিনিট প্লিজ, আমি কি তোমার পেনটি 1 মিনিটের জন্য ফর এ মিনিট 1 মিনিটের জন্য ব্যবহার করতে পারি। সো এই ক্ষেত্রে পাস্ট টেন্সে ফিউচার পসিবিলিটি, গিভিং এ সাজেশন, ফর রিকোয়েস্ট, ফর পারমিশন, এই ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করি। নেক্সট উইল, আমরা ফিউচারের ক্ষেত্রে ব্যবহার করি। ইউ উইল মেক হিম স্টাডি, ইউ উইল মেক হিম স্টাডি, তুমি তাকে বুঝাবে। আমি পজিটিভ ভার্ব যখন বলবো তখন বুঝতে পারবেন যে এটা কীরকম হলো। উই উইল মেক হিম, তাকে আমরা তৈরি করব স্টাডি। অ্যাকচুয়ালি এই মেক দ্বারা পজিটিভ ভার্বের বিষয়টা বুঝাচ্ছি, একটু পরে এটা আছে তখন ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আমরা এটার মানে দাঁড়াচ্ছে ইউ উইল মেক হিম স্টাডি, তুমি তাকে বুঝাবে, তাকে পড়াবে। এবার উড ইজ দ্য পাস্ট টেন্স অফ উইলের পাস্ট টেন্স হচ্ছে উড। আই নো, আমি জানতাম দ্যাট ইউ উড মেক হিম স্টাডি, যে তুমি তাকে পড়াবে। হি সেড দ্যাট হি উড ভিজিট মি, সে বলেছিল সে আমাকে ভ্রমণে পরিদর্শনে আসবে। সো এই যে এগুলি উড মানে পাস্ট ফর্ম। উড ফর ইমাজিনারি, উড কখন আমরা ব্যবহার করি, ইমাজিন কাল্পনিক অর্থে। ইফ আই হ্যাড লট অফ মানি আই উড হেল্প দ্য পুয়ার, ইফ আই হ্যাড এনাফ মানি আই উড ভিজিট কানাডা, ইফ আই ওয়ার রিচ আই উড বাই এ কার, যদি টাকা থাকতো গাড়ি কিনতাম। এগুলো সব কল্পনা, ইমাজিনারি, তখন আমরা উড ব্যবহার করি। উড ফর পোলাইট অফার, হ্যাঁ ভদ্র অফার দেওয়ার জন্য উড ব্যবহার করি। উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ কফি, হ্যাঁ 1 কাপ কফি খাবেন। উড ইউ লাইক টু হ্যাভ সাম ওয়াটার, উড ইউ প্লিজ ওপেন দ্য ডোর, এই অফার। উড ফর পারমিশনের ক্ষেত্রে উড ব্যবহার করব। উড ইট বি ওকে ইফ আই ইউজ ইউর পেন, হ্যাঁ আমি কি তোমার কলম ব্যবহার করতে পারি, যদি ওকে হয় তাহলে আমি ব্যবহার করতে পারি। উড ইউ মাইন্ড ইফ আই ইউজ ইউর পেন্সিল, হ্যাঁ তুমি কি কিছু মনে করবে যদি তোমার পেন্সিল ব্যবহার করি, এই ধরনের উডের ব্যবহার। সো শ্যালের ব্যবহার, আই শ্যাল কল ইউ, সবসময় এটা ফিউচার টেন্স বোঝায়, শ্যাল আমি তোমাকে ফোন করব। বাট শুড ইজ নট দ্য পাস্ট টেন্স অফ শ্যাল, শুড কিন্তু শ্যালের পাস্ট টেন্স না। এখানে কিন্তু আমি বললাম উডটা উইলের পাস্ট টেন্স, ক্যান কুডের পাস্ট টেন্স, কিন্তু শুড কিন্তু শ্যালের পাস্ট টেন্স না। শুড মানে উচিত, শুড ফর ডিউটি, অব্লিগেশন, সাজেশন। শুড কখন ব্যবহার করব, ডিউটি, হ্যাঁ দায়িত্ব, অব্লিগেশন বাধ্যবাধকতা, সাজেশন দেওয়ার ক্ষেত্রে। এভরিওয়ান শুড রিচ দ্য প্লেস বাই 9 PM, 9টার মধ্যে সবাই সেখানে পৌঁছানো উচিত। হি শুড নট হ্যাভ গন, তার যাওয়া উচিত না। হি শুড নট হ্যাভ গন, হি শুড সি এ ডক্টর, তার ডাক্তার দেখানো উচিত। ইউ শুড নট ওরি অ্যাবাউট, যে তোমার এই বিষয়ে চিন্তা করা উচিত না। হোয়াট শুড আই ডু অ্যাট নাইট, আমার রাতে কী করা উচিত। আই থিঙ্ক ইউ শুড প্র্যাকটিস ইংলিশ স্পিকিং, আমার মনে হয় তোমার ইংলিশ প্র্যাকটিসিং করা উচিত, এইভাবে। সো নেক্সট কোনো ভিডিওতে আমি আবার এই মাইট নিড দেয়ার মাস্ট এগুলি ব্যবহার করে দেখাবো ইনশাল্লাহ। সময়ের স্বল্পতায় এগুলি করি নাই।
বাট হ্যাভ টু গোয়িং টু ইউজ টু অর টু, এই চারটা আই হ্যাভ টু কমপ্লিট ইট নাও, আমাকে এটা এখন সমাপ্ত করতে হবে। এ হ্যাভ টু মানে কোনো কিছু করতে হবে, গোয়িং টু মানে যাচ্ছি, আই এম গোয়িং টু কানাডা নেক্সট ইয়ার, ইনশাল্লাহ আগামী বছর আমি কানাডা যাচ্ছি। ইউজ টু, নুসাইবা ইউজ টু ইট অ্যাট 9 o'clock, নুসাইবা মানে 9টা খেতে অভ্যস্ত। হ্যাঁ, ইউজ টু হলো অতীতের কোনো কাজ বা বর্তমানেও কোনো কাজের অভ্যস্ততা বুঝালে ইউজ টু ব্যবহার করা হয়। ওয়াট টু মানে কোনো কাজ করতে হবে, শুডের মতো প্রায়। ইউ ওয়াট টু লিসেন কেয়ারফুলি, তোমার কেয়ারফুলি শোনা উচিত। এইভাবে এই এক্সাম্পলগুলি আপনারা পড়বেন ভিডিও দেখে। হ্যাড বেটার, উড রেদার, আই হ্যাড বেটার ডু ইট, আমার বরং এটা করা উচিত। সো হ্যাড বেটার মানে বরং, উড রেদার মানেও বরং, আই উড রেদার ড্রিঙ্ক কফি দেন টি, আমার বরং টি থেকে কফি খাওয়াই বা পান করাই উচিত। এখন বেসিক ইংলিশ গ্রামার, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, এই যে বিষয়গুলো আমরা বুঝলাম, যে ভার্ব বুঝলাম, আই ওয়াক কুইকলি, এই ওয়াক হচ্ছে ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব। আর অ্যাডভার্ব কি? আই স্পিক স্লোলি, আমি আস্তে আস্তে কথা বলি। এই যে কিভাবে কথা বলি, আস্তে আস্তে। যখন এই ভার্বকে প্রশ্ন করা হয় যে উত্তর পাওয়া যায় সেটাই হলো অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করলে যা পাই সেটাই অ্যাডভার্ব। আই স্পিক স্লোলি, আমরা আস্তে আস্তে কথা, আমি আস্তে আস্তে কথা বলি, সো এখানে স্লোলি অ্যাডভার্ব। নাউন কি? দ্য ক্যাট ইজ ভেরি বিউটিফুল, এই দ্য ক্যাট সাবজেক্টের আগে, এই ভার্বের আগে যে সাবজেক্ট সেটাই নাউন। অ্যাডজেক্টিভ কি? আই হ্যাভ এ বিউটিফুল ক্যাট, এই যে বিউটিফুল, হ্যাঁ এই যে বিউটিফুল, এইটা হলো অ্যাডজেক্টিভ। নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, এই ক্যাট অ্যাডজেক্টিভ, তার আগে কি এ বিউটিফুল, সো এটা অ্যাডজেক্টিভ, নাউনের আগে অ্যাডজেক্টিভ। এখন এই যে আমরা এই ইংলিশের এই ভোকাবুলারি বা পার্টস অফ স্পিচ কীভাবে মনে রাখবো, কীভাবে প্র্যাকটিস করব, এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট এক্সাম্পল। আই বিউটিফাই দ্য বিউটিফুল গার্ল ভেরি বিউটিফুলি টু ইনক্রিজ হার বিউটি। কেউ একজন এটার বাংলা মিনিংটা বলেন দেখি, একদম অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট হইতে হবে এমন না, কাছাকাছি বলেন দেখি। আই বিউটিফাই দ্য বিউটিফুল গার্ল ভেরি বিউটিফুলি টু ইনক্রিজ হার বিউটি, আমি এই সুন্দর বালিকাটাকে চিহ্নিত করলাম যেন সে, হ্যাঁ ইয়েস ইয়েস, তারপর যেন সে আরো সুন্দর হতে খুশি পারে, হয় আর কি, এরকম আরো সুন্দর হতে পারে, হয়। বিউটি মানে সৌন্দর্য, বিউটি মানে সৌন্দর্য, আর বিউটিফুল মানে সুন্দর, আর বিউটিফাই মানে সুন্দর করা, আর বিউটিফুলি মানে সুন্দরভাবে। আমি তাকে এমনভাবে বিউটিফাই মানে সুন্দর করলাম, বিউটিফুল গার্ল মানে এমনিতে বিউটিফুল গার্ল, সুন্দর বালিকাটাকে আমি সুন্দর করলাম, ভেরি বিউটিফুলি খুব সুন্দরভাবে, টু ইনক্রিজ হার বিউটি তার সৌন্দর্যকে আরও বাড়ানোর জন্য, তার ওই বালিকাটির মেয়েটির সৌন্দর্য আরও বাড়ানোর জন্য, খুব সুন্দর বালিকাটির সৌন্দর্য আরও বাড়ানোর জন্য সুন্দরভাবে সুন্দর করলাম, এটা হলো এটার মিনিং। অর্থাৎ আমরা যখন কোনো ওয়ার্ড পাবো সেই ওয়ার্ডটার আমরা সবসময় নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এই চারটা বের করে ফেলবো। ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাই পাওয়া যায়, এই শুধুমাত্র এই চারটা বাদে। প্রোনাউনের এটা পাওয়া যায় না, প্রিপোজিশনের পাওয়া যায় না, কনজাংশনের পাওয়া যায় না, ইন্টারজেকশনের পাওয়া যায় না, এই চারটা পাওয়া যায় না। বাট এই চারটা পাওয়া যায়, যেটাই নাউন সেটা বুঝতে হবে এটার অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব পাওয়া যেতে পারে। সো আমরা যখন একটা ওয়ার্ড পাবো সেটাকে চেষ্টা করব এই চারটা লিখে এমন একটা সেন্টেন্স তৈরি করতে। তখন কি হবে, আমরা এই যে বললাম ভোকাবুলারি, আমরা যদি ইংলিশে রাইটিং বা স্পিকিং করতে যাই আমাদের লটস অফ হিউজ ভোকাবুলারি জানা দরকার উইথ মিনিং। সো তখন আমাদের এত ডিকশনারিতে এত ওয়ার্ড ওয়ান পেজ বাই ওয়ান পেজ পড়ে কিন্তু মনে রাখা সম্ভব না, ইটস কোয়াইট ইম্পসিবল টু মেমোরাইজ ওয়ার্ড বাই রিডিং, বাট উই হ্যাভ টু প্র্যাকটিস হাউ, দিস ইজ দ্য ওয়ে। এইভাবে আপনি একটা ওয়ার্ড নেবেন আর এইভাবে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, মানে ডিকশনারিতে যদি 40,000 ওয়ার্ড থাকে আপনি 10,000 ওয়ার্ড পড়লেই এনাফ, কারণ একটাকে আপনি চারটা করতে পারতেছেন। সো 10,000 ওয়ার্ড পড়লেই হয়ে গেল 40,000 ওয়ার্ড। এই কারণে আপনার আগামী ক্লাসে আপনারা আমি এরকম একটা দেখালাম, এরকম আপনারা 5টা ওয়ার্ড, সেকেন্ড অ্যাসাইনমেন্ট হচ্ছে এইটা, এই ধরনের 5টা ওয়ার্ডের নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব বের করবেন, বা
একটা সেন্টেন্স লিখবেন যেটার মধ্যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব থাকবে। সবাই ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট আমরা আসছি ভার্বাল, অর্থাৎ ওই যে ভার্বের মধ্যে কিন্তু আমরা আছি এখনও পার্টসিপল স্পিচের। তো ভার্বালের এই বিষয়টা জিরান পার্টিসিপল ইনফিনিটিভ, যেটা আমি বলেছিলাম যে জিরান পার্টিসিপল ইনফিনিটিভ আমি একটা ওই ভিডিও তৈরি করে দিয়েছি অলরেডি। আপনারা youtube.com/englishgrammarBD লিখলে আমার চ্যানেলটা চলে আসে। হ্যাঁ, সো এইখানে এই যে ভিডিও, এই যে জিরান পার্টিসিপল ইনফিনিটিভ, ওকে, এটা দেখানোর কারণ হলো এই যে জিরান ইনফিনিটিভ পার্টিসিপল, এই যে আমার এই ভিডিওটা, এটা আপনারা দেখবেন। এটা খুবই ভালো ভিডিও আমি মনে করি। অ্যাজ এ ইংলিশ লার্নার, আমি অ্যাজ এ নট টিচার, লার্নার হিসেবেও মনে করি এটা আসলে খুব ইফেক্টিভ একটা বিষয়, আপনারা দেখবেন। ওকে, এবার পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব আমাদের প্রত্যেকের শেখা দরকার খুব ভালোভাবে, খুবই প্রয়োজনীয়তা এটার। পজিটিভ ভার্ব মানে হলো প্রযোজক ক্রিয়া। আমরা বাংলা দ্বিতীয় পত্র কিন্তু 9, 10-এ পড়েছি প্রযোজক ক্রিয়া। হ্যাঁ, যেই গ্রুপেই পড়ি না কেন, প্রযোজক ক্রিয়া পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কেমন? এই যে লার্ন মানে শেখা, আর টিচ মানে শেখানো, সি মানে দেখা, শো মানে দেখানো, মানে একটা নিজে নিজে করা। এগুলো লার্ন, সি, ইট, রিমেম্বার, ড্রিঙ্ক, নো, রাইজ, ডাইভ, ডিআইভি, ডাইভ মানে ডুবে যাওয়া। আর টিচ মানে শেখানো, শো মানে দেখানো, ফিড মানে খাওয়ানো, রিমাইন্ড মানে মনে করিয়ে দেওয়া, ড্রেন্স মানে অন্যকে পান করানো, ইনফর্ম মানে জানানো, নো মানে জানা বাট ইনফর্ম মানে জানানো, রাইজ মানে রেইজ মানে উঠানো, ডাইভ মানে ডুবে যাওয়া, ডিপ মানে ডুবানো। এই যে ভিন্ন ভিন্ন এই যে সাধারণ রূপ, আর এগুলো হলো পজিটিভ রূপ। এখানে যে কটা দেখতেছেন এই কটাই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টাই মূলত। আর না হয় সর্বোচ্চ ডিকশনারি ঘেটে আর 2টা পাবেন, 10টা। বাট আমাদের আরও শত শত এই ধরনের ওয়ার্ড দরকার, যে আমি নিজে না করে অন্যকে দিয়ে করাবো। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে যাদের হেল্প নিব, সেই হেল্প নিয়ে সেই ধরনের সেন্টেন্স তৈরি যে করব, সেই ভার্বগুলিকেই আমরা বলি পজিটিভ ভার্ব। সো আশা করি বুঝতে পারছেন পজিটিভ ভার্ব কি। যেমন আই লার্ন দ্য লেসন, আমি লেসন শিখি। আই টিচ দ্য লেসন, টিচ ইউ দ্য লেসন। আই উইল সি ইউ, আমি তোমাকে দেখে, আই উইল শো ইউ, আমি তোমাকে দেখাবো। একটা নিজে করি আর একটা অন্যকে দিয়ে করাই। আই উইল ইট এ নাইস স্যান্ডউইচ, আই উইল ফিড ইউ এ নাইস স্যান্ডউইচ, আমি নিজে খাবো আর আমি খাওয়াবো। এই যে নিজে করা আর অন্যকে করা, অন্যকে দিয়ে করানো। তো এই ধরনের আমি বললাম অলরেডি যে এই ধরনের ওয়ার্ড ভার্ব মাত্র এই 8টা থেকে 10টায়, কিন্তু আমরা যাদের সাহায্য নিয়ে করি সেই 5টা পজিটিভ ভার্ব হচ্ছে এগুলি: মেক, গেট, হেল্প, হ্যাভ, লেট, এই 5টা। সো এই 5টা ব্যবহার করে আমরা পজিটিভ ভার্ব এর সেন্টেন্স লিখি। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই 3টা হ্যাভ, হ্যাজ, হ্যাড। আমি আমার চুল কাটিয়ে নিয়েছি, আই হ্যাভ হ্যাড মাই হেয়ার কাট। অ্যাকচুয়ালি এই হ্যাভ হচ্ছে এখানে কি অক্সিলারি ভার্ব, আর এই হ্যাড হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। কিভাবে? কারণ হ্যাভ মানে আছে, করে নিয়েছি হ্যাভ, এর পাস্ট ফর্ম হ্যাড, হ্যাঁ, এর পাস্ট ফর্ম হ্যাড, আবার তার পাস্ট ফর্ম হ্যাড। সো যেহেতু হ্যাভ, তাই তার পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড। মাই হেয়ার, আর কাট এই যে কেটে নিয়েছি। এইভাবে আমরা আমি আমার চুল কেটে নিয়েছি, আই হ্যাভ হ্যাড মাই হেয়ার কাট। গেট বা গট, আমি আমার ঘর পরিষ্কার করাই, আই গেট মাই রুম ক্লিনড। এই যে আই গেট মাই রুম ক্লিন, আই গেট মাই রুম, এই যে আই গেট মাই রুম, আমি আমার রুম পেয়েছি কিভাবে? ক্লিন, পরিষ্কার করিয়ে। তাহলে পরিষ্কার করিয়ে নিয়েছি। আমি আমার কাপড় ধোয়াই, আই গেট মাই ক্লথ ওয়াশড। এখন বলতে পারেন এখানে কেন ক্লিন, কেন ওয়াশ, এর কারণটা কি? পাস্ট পার্টিসিপল ফর্ম কেন? যেমন এই যে নাম্বার 10, বোন সব কাজ করায়, সিস্টার গেটস দ্য ওয়ার্ক ডান, বোন সব কাজ করিয়ে নেয়। হ্যাঁ, এই যে গেটস দ্য ওয়ার্ক ডান, কেন, কিভাবে, এইটা এখানে এর পরের একটা টেবিল আছে, এখানে আলোচনা করলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে একটু জাস্ট বলে নেই। তারপর নাম্বার 3, লেট মি ডু ইট, আমাকে এটা করতে দাও।
লেট মি ডু ইট, আমাকে এটা করতে দাও। লেট হিম ডু ইট, লেট হিম ডু ইট, তাকে এটা করতে দাও। যদি বলে ডু ইট, এটা করো, তাহলে ডু ইট, এটা করো। কেমন হলো? ডু ইট, এটা করো। কিন্তু লেট হিম ডু ইট, তাকে এটা করতে দাও, এটা কিন্তু পজিটিভ ভার্ব। এই যে এটা মেক, মেক দিয়ে হি মেক্স মি টট দ্য লেসন, সে আমাকে লেসনটি শেখায়। আই লাভ, এটা কিন্তু নর্মাল, কিন্তু আই মেক ইউ লাভ, আমি তোমাকে হাসাই। আই মেক ইউ লাভ, আমি তোমাকে হাসাই। এই যে কীভাবে হচ্ছে, এই এই যে মেক দ্বারা ইউজ করে, মেক আমরা এই পাঁচটা ব্যবহার করে সাবজেক্টের পর হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, লেট, নাম্বার 4-এ মেক, নাম্বার 5-এ হেল্প। হ্যাঁ, এই যে এই পাঁচটা ব্যবহার করে আমরা পজিটিভ ভার্বগুলি তৈরি করি। কীরকম? এই যে এখানে আমরা ডিটেলস আলোচনা করেছি। তো এই যে আমরা মেক, লেট, হেল্প এই তিনটার ব্যবহারটা দেখব। যে এই সাবজেক্টের পরে যখন মেক, লেট, মেক, হেল্প এই তিনটা থাকে, সাবজেক্টের পর যখন আমরা এই তিনটা দিয়ে পজিটিভ ভার্বের কাজটা করি, তখন তারপরে যদি পার্সন বা থিংস, ব্যক্তি বা বস্তু যাই থাকুক, তারপরে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কোনটার ক্ষেত্রে? সাবজেক্টের পরে যদি আমরা পাঁচটা ওয়ে আছে, আমি বলেছি পাঁচটা কি, হ্যাভ, দ্বিতীয় গেট, তৃতীয় থার্ড হচ্ছে লেট, ফোর্থ হলো মেক, আর ফিফথ হলো হেল্প। সো এগুলির মধ্যে লেট, মেক, হেল্প এই তিনটা দিয়ে যদি করি, তাহলে সাবজেক্ট এগুলির তিনটার যে কোনো একটা, তারপরে পার্সন মানে অবজেক্ট হিসেবে পার্সন অথবা থিংস মানে বস্তু হয়, তাহলে তারপরে আমরা প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখব। এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ থাকতেও পারে, নাও পারে। ফর এক্সাম্পল, আই মেক দ্য বয় ক্রাই, আমি বালকটিকে কাঁদিয়েছি। আমি যদি বলে আই ক্রাই, আমি কাঁদি, কিন্তু আই মেক দ্য বয় ক্রাই, আমি বালকটিকে কাঁদিয়েছি। হ্যাঁ, এই যে আই, সাবজেক্ট, মেক হলো এই তিনটার একটা, আর কাকে, দি বয়, এটা হলো পার্সন, আর এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম ক্রাই, এটা মেক দিয়ে বললাম। তারপরে আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করতে সাহায্য করেছি। আই হেল্প হিম টু দ্য, মানে আমি তাকে কাজটি, আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে তাকে সাহায্য করেছি, না আমি তার কাজটি করতে তার সাহায্য নিয়েছি। এটা আপনারা কালকে বলবেন এটার মিনিং, এই দুটার মিনিং, 3rd নাম্বার অ্যাসাইনমেন্ট। ওকে, এবার লেট দিয়ে, লেট হিম গো, আই লেট হিম গো, আই লেট হিম গো টু প্লে, শি লেট মি প্লে উইথ হার। হ্যাঁ, সাদিয়া লেট মি সলভ দ্য প্রবলেম, সাদিয়া আমার সমস্যাটি সমাধান করে দিয়েছে। এই যে আমি যদি বলি সাদিয়া সলভ দ্য প্রবলেম, সলভস দ্য প্রবলেম, সাদিয়া সমস্যার সমাধান করে, কিন্তু আমার সমস্যার সমাধান করে দিয়েছে না সাদিয়ার সমস্যার সমাধান করে নিয়েছে, এই ব্যাপারগুলি বিষয় যে এখানে কিভাবে আমরা ব্যবহার করতেছি। আর এখানে আমরা দেখলাম যে পাঁচটার মধ্যে লেট, মেক, হেল্প, লেট, মেক, হেল্প, লেট, মেক, হেল্প, এই শেষে তিনটা গেল। তাহলে প্রথম দুইটা থাকে কি কি, হ্যাভ আর গেট। হ্যাভ আর গেট এই দুইটারই বিষয় একটু আলাদা। হ্যাভ আর গেট কেন? এই যে এখন আমি হ্যাভ আর গেটের বিষয়টা বলবো। কেন? কারণ হলো সাবজেক্টের পরে যদি হ্যাভ থাকে, পার্সন থাকে, তাহলে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার সাবজেক্টের পরে গেট থাকে, পার্সন থাকে, তাহলে কিন্তু গেটের কারণে আমরা এই প্রিন্সিপাল ভার্বের আগে টু ব্যবহার করব। এই ধরনের পজিটিভ ভার্ব ব্যবহার করতে কি ব্যবহার করব? টু। ফর এক্সাম্পল, আই গেট হিম টু ডু দ্য ওয়ার্ক, আমি তার দ্বারা কাজটি করে নিয়েছি। আই গেট হিম ডু দ্য ওয়ার্ক হবে না, আই গেট হিম টু ডু দ্য ওয়ার্ক, এই ডু এর আগে টু বসবে, দ্বিতীয় ভার্বের আগে এই যে ভার্বটার আগে টু বসবে। আবার এই যে এখানে বললাম এখানে টু লাগবে না। ফর এক্সাম্পল, হোয়েন আই ওয়াজ ইন ঢাকা আই হ্যাড হিম কুকড, আমি তাকে দিয়ে রান্না করিয়ে নিতাম। আই হ্যাভ দ্য ম্যান ক্লিন, হ্যাঁ আমি ওই লোকটিকে দিয়ে পরিষ্কার করিয়ে নেই। আই হ্যাভ মাই ব্রাদার সেপারেটেড ফ্রম মাই ফ্যামিলি, আমি আমার ভাইকে আলাদা করে দিয়েছি। এই যে ব্যাপারগুলা, কিন্তু যদি এই হ্যাভের বিষয়টা রুলের মধ্যে আবার সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস পার্সন না, অবজেক্টে থিং থাকে কোনো বস্তু, তখন কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ফর এক্সাম্পল, আই হ্যাভ দ্য রুম, এই যে এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ দ্য রুম ক্লিনড,
বাই দ্য ম্যান, আই হ্যাড মাই হাউস ডিজাইনড। এই যে ডিজাইন পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে যখন হ্যাভ আমরা ব্যবহার, হ্যাভ বা হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটে ব্যবহার করব, তখন এইখানে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে যদি ওই হ্যাভ হ্যাজ হ্যাডের পরে বস্তু থাকে। আর যদি ব্যক্তি থাকে তাহলে প্রেজেন্ট ফর্ম, বস্তু থাকলে পাস্ট পার্টিসিপল ফর্ম। তেমনিভাবে গেটের সময় যদি ব্যক্তি থাকে তাহলে প্রিন্সিপাল ভার্ব, কিন্তু তার আগে টু, আর যদি বস্তু থাকে তাহলে তারপরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ফর এক্সাম্পল, আই গেট দ্য রুম ক্লিনড, আই গেট দ্য রুম ক্লিনড, আই গেট মাই ক্লথ ওয়াশড, হি গেটস মানি ডিপোজিটেড, সে টাকা জমা করায়, সে টাকা জমা করায়। এই যে ব্যাপারগুলি মানে নিজে না করি অন্যকে দিয়ে করায়, এই ধরনের ভার্বগুলি পজিটিভ ভার্ব। ওকে, আপনারা বুঝতে পারলেন। সো এখানে কিছু এই ডিফারেন্স করেছিলাম বুঝাবো, কিন্তু আজকে থাক। এই যেমন টেক, টুক, হ্যাভ, গেট, এই যে এগুলো আলাদা আলাদা, এগুলো তারপরেও এগুলো যেহেতু এখানে দেখে ফেলছেন অলরেডি, সমস্যা নেই। এবার গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্বটা কি? গ্রুপ ভার্ব হচ্ছে এরকম যে গেট, এই গেট একটা ভার্ব, এই গেটের ভার্বের সাথে বিভিন্ন ধরনের প্রিপোজিশন ব্যবহার করে এই এর অর্থ ভিন্নতা পায়। ফর এক্সাম্পল, গেট আপ ফ্রম স্লিপ, ঘুম থেকে উঠো। গেট আপ, আপ একটা প্রিপোজিশন, এর সাথে যোগ হয়ে ঘুম থেকে উঠো। ডিড ইউ গেট মি, আমাকে কি পেয়েছো, মানে কি আমাকে বুঝতে পেরেছো। উইল ইউ গেট মি এ গ্লাস অফ কফি, আই হ্যাভ গেট ইউর লেটার ইন টাইম, ইউ হ্যাভ গট অ্যাহেড, এই যে গট অ্যাহেড সামনে এগিয়ে যাও, হ্যাঁ অল্প সময়ের মধ্যে অনেক দূর এগিয়ে গেছে। ইউ মাস্ট গেট ব্যাক, এই যে গেট ব্যাক, হ্যাঁ গেট ওভার, এই যে গেটের পরে ওভার প্রিপোজিশন। তারপরে গেট গেট গোয়িং, এই যে গেট গোয়িং মানে গেট গো, গোয়িং আনটিল রিচ দ্য এন্ড, চলতেই থাকো যতক্ষণ না শেষ পর্যন্ত পৌঁছানো যায়। এইভাবে উই উইল গেট টুগেদার অ্যাট, এই যে গেট টুগেদার অ্যাট, এই যে গেটের সাথে অন্যান্য প্রিপোজিশন বা অন্য কোনো ওয়ার্ডের ব্যবহার ফলে অর্থের ভিন্নতা পায়, এটাই হলো গ্রুপ ভার্ব। এরকম অনেক গ্রুপ ভার্ব আছে, এগুলি আমাদের জানা দরকার, প্র্যাকটিস করা দরকার, শেখা দরকার, এবং প্রত্যেক দিন এগুলি সোশ্যাল মিডিয়ায় ইউজ করা দরকার। লিঙ্কিং ভার্ব, লিঙ্ক, যে ভার্ব দুইটা জিনিসকে সংযুক্ত করে, দুইটা জিনিসকে, যেমন হি ইজ ডক্টর, হি ইজ ডক্টর, হি ইজ এ ডক্টর। তাহলে এই যে হি ইজ এ ডক্টর, এখানে এই আমরা দেখতে পাচ্ছি এই হিটা কে, হিটা সে, এই ডক্টরটা যে, অর্থাৎ এই সাবজেক্টের সাথে অবজেক্টের যে একটা লিঙ্কিং, এটাই কে করলো, ইজটা করলো, এই ইজ, এই কারণে ইজটা এখানে লিঙ্কিং ভার্ব। অর্থাৎ যেই ভার্বটা সাবজেক্ট এবং অবজেক্টকে একই পরিচয় প্রকাশ করে, সেটাই লিঙ্কিং ভার্ব। এই ধরনের অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল বি, উইল বি, এগুলি। ওকে, অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে এমন একটি পার্টস অফ স্পিচ যেগুলি আমরা খুব বেশি বেশি ইউজ করি আমাদের ডেইলি লাইফে। অর্থাৎ এই অ্যাডভার্ব কোনগুলি? অ্যাডভার্ব হলো ডিসক্রাইব ভার্ব, মানে ভার্বকে বর্ণনা করে, অর্থাৎ ভার্বকে মডিফাই করে। যেমন এখানে অনেকগুলো এক্সাম্পল আমি লিস্ট অফ কমন অ্যাডভার্ব রেডি করেছি। পজিটিভ অ্যাডভার্ব, বোল্ডলি, ব্রেভলি, ব্রাইটলি, চেয়ারফুলি, ডিডফুলি, ডিভোটেডলি, ইগারলি, এলিগেন্টলি, ফেইথফুলি, এই যে পজিটিভ এগুলি অ্যাডভার্ব। তারপর নেগেটিভ অ্যাডভার্ব মানে অ্যাংরিলি, অ্যাংশাসলি, ব্যাডলি, বোস্টফুলি, ফুলিশলি, হোপলেসলি, ইরিটেটেবলি, জেলাসলি, লেজিলি, এই ধরনের আপনার ভিডিওতে দেখে লিখে নেবেন, ডে টু ডে লাইফে এগুলো প্র্যাকটিস করবেন। নেগেটিভ অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব অ্যাবাউট টাইম, হ্যাঁ সময়ের ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করি। অলওয়েজ, ইভেনচুয়ালি, অলওয়েজ সর্বদা, ইভেনচুয়ালি, ফলে, ফাইনালি, ফ্রিকুয়েন্টলি, আওয়ারলি, নেভার, অকেশনালি, ডেইলি, অফেন, রিয়ারলি, রেগুলারলি, সেলডম এবং সামটাইমস, ইউজুয়ালি, উইকলি, ইয়ারলি, এগুলি সব টাইম বেস অ্যাডভার্ব। অ্যাডভার্ব দ্যাট ডিসপাইট স্পিড, এগুলি কিন্তু স্পিড, গতি নির্দেশ করে। প্রমোটলি, হ্যাঁ হঠাৎ করে, কুইকলি, রেপিডলি, স্লোলি, স্পিডিলি, টিডিয়াসলি। আদার অ্যাডভার্ব, এগুলি বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করি, এগুলি নির্দিষ্ট কোনো ফিক্সড এরকম নাই। যেমন অ্যাক্সিডেন্টলি, অ্যাওয়াকলি, ব্লাইন্ডলি, কুললি, কোয়েলি, কেজিলি, ডেফিনেটলি, এগুলি আমরা কিন্তু অনেক সময় অনেকভাবে সিরিয়াসলি
হ্যাঁ অনলি। সো এই ধরনের ওয়ার্ডগুলি অ্যাডভার্ব কখন ব্যবহার করব, যখন কোনো আমরা ভার্বকে মডিফাই করব। যেমন হি ওয়াক স্লোলি, এই যে স্লোলি এখানে আছে, র্যাপিডলি, স্লোলি, স্লোলি কি, হি ওয়াক্স স্লোলি, সে আস্তে আস্তে হাঁটে। সে কিভাবে হাঁটে, আস্তে আস্তে। এই ভার্বকে আমরা মডিফাই করতেছি, আস্তে আস্তে হাঁটে, কিভাবে, স্লোলি, আস্তে আস্তে। সো এই অ্যাডভার্ব হলো এরকম একটা ওয়ার্ড যেগুলি ভার্বকে মডিফাই করে। সো এই ধরনের অ্যাডভার্বগুলি আপনারা মনে রাখার চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন, তাহলে মনে থাকবে। আরও আছে এরকম ইউজ অফ সাম অ্যাডভার্ব। হ্যাঁ, এটা আমি লিস্ট তৈরি করেছি এই জন্য, যেমন অ্যাট প্রেজেন্ট আর প্রেজেন্টলি, জাস্ট জাস্টলি, লেট লেটলি, রিসেন্টলি, এগুলি কিন্তু অনেক পার্থক্য আছে। এই কারণে আমি ইয়েট, স্টিল, ডাইরেক্ট, ডিরেক্টলি, নিয়ার, নিয়ারলি, হার্ড, হার্ডলি, ভেরি, মাস, অনেক পার্থক্য আছে এই দুটার মধ্যে। কোয়াইট, ভেরি কোয়াইট, কোয়াইট এবং ভেরি কোয়াইট অনেক ডিফারেন্ট। ভেরি ওয়েল এবং গুড অনেক পার্থক্য। যেমন এই গুড মানে কিন্তু অ্যাডজেক্টিভ, এটা গুড কিন্তু অ্যাডজেক্টিভ, হ্যাঁ ভালো, আর ওয়েল কিন্তু অ্যাডভার্ব। এই কারণে আমি এখানে রেখেছি যে ডিফারেন্স আছে। টু এনাফ, হ্যাঁ, এ ফাই বার, ফার বাই ফার, সো সাস, বিফোর এগো, সিন্স লং সিন্স, কোয়াইট, রেদার, রেদার, ফেয়ারলি, এই 18টা জোড়া জোড়ায় এই অ্যাডভার্বগুলি। দুই একটা এখানে অ্যাডজেক্টিভও আছে বোঝার জন্য, যে আমরা অনেক সময় বলি ওয়েল গুড একই, আসলে না। সো এগুলি কোনো অন্য সময় অন্য ভিডিও বানিয়ে ইনশাল্লাহ দিব, যেহেতু অনেক টাইম। জাস্ট বললাম যে এইভাবে আমাদের জানা দরকার। নাম্বার প্রিপোজিশন, এখানে আমি একটা ইমেজ নিয়েছি। প্রিপোজিশন আসলে খুব ইম্পর্টেন্ট। আগামী ক্লাসে শুধু প্রিপোজিশনের উপরে ক্লাস হবে ইনশাল্লাহ। সো আজকে বেশি কিছু বলবো না। প্রিপোজিশন মানে পূর্বে, প্রি মানে পূর্বে, পজিশন অবস্থান, নাউনের পূর্বে যার অবস্থান, হ্যাঁ পূর্বে। যেমন ইন, ইনসাইড, এই যে বক্সটার ভিতরে বলটা আছে, ইন অথবা ইনসাইড। এই বক্সের উপরে অন, এই বক্সের সাথে অ্যাড, এই বক্সের পাশে নিয়ার, বক্সের নিচে আন্ডার, বক্সের উপরে ওভার। এই উপরে কিন্তু লাগানো অবস্থা নাই, উপরে ভাসমান অবস্থা ওভার। এই বক্সটার নিচে, অনেক নিচে বিলো, এই বক্সের অনেক উপরে অ্যাবভ, একটু উপরে ওভার, অনেক উপরে অ্যাবভ। বক্সের চারপাশে আছে রাউন্ড বাই রাউন্ড, বক্সের একদম ভিতরে, একদম ভিতর দিয়ে এক পাশে ঢুকে আরেক পাশে বের হয়ে যাচ্ছে থ্রো। বক্সের ভিতরে এলোমেলো অবস্থায় এমং, দুইটা বক্সের মাঝখানে বিটুইন। তারপরে পিছনে আছে বিহাইন্ড, সামনে আছে ইন ফ্রন্ট অফ, একদমই একসাথে লেগে আছে অ্যালং। উপরে অবস্থা আছে পাশাপাশি যাচ্ছে, একেবারে পাশাপাশি অ্যাক্রস, একদম সিঁড়ি, এই যে বক্সের উপর দিয়ে উপরে উঠে আছে আপ, নিচে ডাউন। হ্যাঁ, ওই একটা জিনিসের দুই পাশে আছে অপোজিট। আর এক জায়গা থেকে দ্রুত এসে আর একটা জায়গায় আসলো ওয়ান টু, এক জায়গা থেকে বের হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে অফ, আবার এক জায়গা থেকে দ্রুত এসে ভিতরে ঢুকতেছে ইনটু, আর ভিতর থেকে বের হয়ে বাইরে যাচ্ছে অন টু। আর যখন অতীত হয়ে যাচ্ছে, এই যে এখানে ছিল বাইরে হয়ে চলে যাচ্ছে পাস্ট, পাস্ট অতিক্রম করে যাচ্ছে। আর এটা পাশে আছে নেক্সট টু, বাই, বিসাইড, এই তিনটা। এই বক্সের পাশে হেলান দিয়ে আছে অ্যাগেনেস্ট, বক্সের উপর দিয়ে চলে যাচ্ছে ওভার। আর এই শুরু থেকে শেষ, এই শুরু থেকে শেষ বারবার আপ ডাউন করতেছে, এই কারণে ফ্রম টু। আর এইটার দিকে যাচ্ছে টুয়ার্ডস। সো এইভাবে এই প্রিপোজিশনগুলি আমরা ব্যবহার করব একটা অবস্থানের উপর ভিত্তি করে। আর এই নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এইগুলি ব্যবহার করব অনেক সুন্দর, মানে অনেকভাবে এই প্রিপোজিশনগুলি আলোচনা করব। এই জন্য আজকে বেশি আলোচনা করলাম না। এখানে এইটুকু বলে নেই যে এই যে একটা টিভি, এই টিভি দেখতেছে রো এতে আবু, আলী, আলিনা, আর রো বিতে বাদল, বেলাল, বিনা। এই বক্সের মতোই বিষয়টা, যে আবু ইজ বাই আলী, এই আবু আলীর পাশে, তাহলে কী হবে বাই। আবার আবু ইজ বিসাইড আলী, এই যে বিসাইড পাশে। আবার আবু ইজ নিয়ার আলী, নিয়ার মানে কাছে, নিকটে। আবু ইজ ক্লোজ আলী, ক্লোজ পাশেই। কিন্তু আবুর সাথে বাদলের যদি সম্পর্ক করি, বাদল ইজ বিহাইন্ড অফ আবু, এই আবুর পিছনে বাদল, এই বিহাইন্ড অফ। এইভাবে আমরা রিলেশন করি প্রিপোজিশনে। ওকে, নাম্বার 7 নিয়ারলি কমপ্লিট। কনজাংশন, কনজাংশন হলো এমন একটি ওয়ার্ড
one of the most important English grammar item of parts of speech. Conjunction play a great role in English grammar making sentence. মানে দুইটা ওয়ার্ডকে বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করে, এগুলি যুক্ত করে দুইটা ওয়ার্ড বা দুইটা সেন্টেন্সকে। ফর এক্সাম্পল এইখানে ফর উই লিসেন এভরিবডি ফর হি ব্রট নিউজ অফ আওয়ার ফ্যামিলিজ অ্যান্ড she didn't speak to anyone and nobody spoke to her, nor I don't expect children to be rude, nor do I expect to be obeyed. বাট এই কমাগুলো কিন্তু আমরা ইউজ না করলেও চলবে কনজাংশনের সময়। বাট দে রাশ টু দ্য হসপিটাল বাট দে ওয়ার টু লেট, তারা দ্রুত হসপিটালে পৌঁছালো কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। সো বাট দিয়ে দুইটা সেন্টেন্সকে যুক্ত করলাম। অর I will go shopping or I will go camping. Kelly was a convicted criminal, yet many people admired him. যদিও অনেক লোক তাকে প্রশংসা করে কিন্তু তাকে ক্রিমিনাল হিসেবে কনভিক্টেড দোষী সাব্যস্ত করা হয়েছে। সো I was feeling hungry so I made myself a sandwich. সো সুতরাং এই যে ওয়ার্ডগুলি দুইটা সেন্টেন্স বা দুইটা ওয়ার্ডকে যুক্ত করে, এগুলোই হলো কনজাংশন। এই ধরনের অনেক কনজাংশন আছে, এগুলি জানতে হবে। লাস্ট ওয়ান টু বলি কমন কনজাংশন। কমন টাইমের ক্ষেত্রে এই তিনটা ব্যবহার করা হয়, প্লেসের ক্ষেত্রে আমরা এইগুলি ব্যবহার করি, রিজন মানে কারণের ক্ষেত্রে যেমন অ্যাজ, বিকজ, দ্যাট, কন্ট্রাস্ট মানে তুলনা করার ক্ষেত্রে দো, অলদো, ডেসপাইট, হোয়ার এজ, কন্ডিশন মানে শর্ত, গিভেন দ্যাট, ইফ, আনলেস ব্যবহার করি। পারপাস উদ্দেশ্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ইন অর্ডার দে, সো দ্যাট, স্টাডি হার্ড সো দ্যাট ইউ ক্যান গেট গুড রেজাল্ট। এই পারপাস উদ্দেশ্য, কঠোর পড়াশোনা করো যাতে তুমি ভালো রেজাল্ট করতে পারো। সো এইখানে এই যে সো দ্যাট পারপাস বোঝায়। ইন অর্ডার টু, আই ওয়েন্ট দেয়ার ইন অর্ডার টু গেট এ গুড নিউজ। সো এই ইন অর্ডার টু জন্য। সো পারপাসের ক্ষেত্রে এই তিনটে ব্যবহার করি। রেজাল্টের ক্ষেত্রে ফলাফল সো দ্যাট, অ্যাজ এ রেজাল্ট, এই তিনটে ব্যবহার করি। সো কোন কোন সময়ে কোন কোন টাইম বেস আমরা কি ব্যবহার করি তার প্রত্যেকটার তিনটা করে এক্সাম্পল এখানে আমি রেডি করে দিয়েছি। আপনারা এই যে ফোর্থ নাম্বার অ্যাসাইনমেন্ট হলো, এগুলি দিয়ে 4-5টা সেন্টেন্স তৈরি করবেন, বেশি না 4-5টা মাত্র। ওকে, লাস্ট ওয়ান ইন্টারজেকশন, যেটা দ্বারা আমরা হর্ষ, বিষাদ, আনন্দ, দুঃখ, বেদনা, মনের ভাব প্রকাশ করি, এগুলোই ইন্টারজেকশন। যেমন এখানে এ টু ওয়াই, এই প্রত্যেকটা লেটার দিয়ে কত রকম হতে পারে, এ দিয়ে এগুলি, বি দিয়ে এগুলি, আমি আর না পড়তেছি না, অলরেডি অনেক সময় হয়ে গিয়েছে। সো আপনারা এই ওয়ার্ডগুলি ভিডিও দেখে দেখে কয়েকবার উচ্চারণ করে আটারলি পড়বেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, মনে রাখতে পারবেন। ইয়া, আমরা ইয়া বলি, হ্যাঁ হ্যাঁ এরকম। ওয়েল, বলি। উপস, অনেক সময় যে ওতে আসছে উপস। সো এগুলি কিন্তু ইন্টারজেকশন কোনো দুঃখ, বেদনা, এই ধর মনের যে এক্সপ্রেশনগুলো আমরা প্রকাশ করি, এগুলি হলো এই ইন্টারজেকশন। সো এইগুলি আমরা লিখে নিব এবং ভিডিও দেখে দেখে এবং সবসময় ব্যবহার করার প্র্যাকটিস করব ইনশাল্লাহ। সো এই সেন্টেন্সের অবস্থা এইটা হচ্ছে এই পর্যন্ত যে পার্টস অফ স্পিচ 8টা দেখালাম, তার উপর ভিত্তি করে আমরা যে বললাম পার্টস অফ স্পিচ এত ধরনের এবং এইভাবে ব্যবহার হয়, তার উপর ভিত্তি করে আবার এই একটা টেবিল এখানে প্রায় 16টা এক্সাম্পল রেডি করেছি। অ্যাকচুয়ালি আমি এই ভিডিওতে রেখে দিলাম, বলবো না এখন, আপনারা দেখবেন যে কেন। কারণ সেন্টেন্সের অবস্থানের কারণে ওয়ার্ডগুলি পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন হয়। হ্যাঁ, সেন্টেন্সের অবস্থার কারণে। দিস ইজ মাই হোম, এইখানে হোম কিন্তু নাউন, কিন্তু আই গো হোম, এই হোমটা কিন্তু এইখানে আবার অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করে। আই গো টু দ্য হাউস, এখানে হাউসটা আবার এই নাউন। সো এইভাবে এই যে যেমন আই নিড সাম ওয়াটার, ওয়াটার কিন্তু এখানে নাউন, বাট ওয়াটার দ্য গার্ডেন, বাগানে পানি দাও, এই ওয়াটার কিন্তু এখানে ভার্ব। সো এই একই ওয়ার্ড সেন্টেন্সে ভিন্ন ভিন্ন পজিশনে বসার কারণে পার্টস অফ স্পিচের ভিন্নতা পায়। তো কিভাবে তার এক্সাম্পল এই যে এখানে আমি রেখেছি 16টা, আপনারা ভিডিও দেখে উচ্চারণ করে করে পড়বেন, লিখতে হবে না, মুখস্থ করতে হবে না, বাস কয়েকবার পড়বেন, তাহলে দেখবেন এগুলি বুঝে ফেলবেন। তাহলে যত বেশি ওয়ার্ড সম্পর্কে ক্লিয়ার কনসেপশন পাবেন, তত বেশি ভোকাবুলারি স্ট্রং হবে,
যত বেশি ভোকাবুলারি স্ট্রং হবে তত বেশি ইংলিশে আপনারা স্কিলফুল হতে পারবেন ইনশাআল্লাহ। সো আজকে এই পর্যন্তই, আপনাদের অনেক সময় নিলাম ধৈর্য ধরে রাখার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।